আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানাবা। জাহান অহনা। জি। সালাম তাসমিয়া। জি। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আহ ইতিমধ্যে মোটামুটি ক্লাসে অনেকজন, আসলে ব্যাপারটা এরকম হয়েছে, আমরা অফলাইনে ক্লাসে নেওয়ার পরে 5 মিনিট পরও অনেকে যেরকম ক্লাসে ঢোকে, তোমাদের অবস্থা এরকম। তোমরা অনেক আস্তে ধীরে, মানে পুরা এখন তো কিছু বলতে পারবে না। অফলাইনে কি বলো, আসে স্যার রাস্তা জ্যাম ছিল, স্যার এটা ছিল ওটা ছিল, এত সমস্যা। তো অনলাইনে তো ঠিক সময় আসা উচিত তোমাদের, এটা কখনো দেরি করবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই আসছে। আচ্ছা, প্রথমেই আমার ক্লাসে তিনটে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, খাতা কলম রেডি রাখছি। খাতা কলম সম্পূর্ণ রেডি থাকতে হবে। আর আমি যা পড়াই তা খুব গুরুত্ব সহকারে নোট করতে হবে, খুব গুরুত্ব সহকারে নোট করতে হবে। নাম্বার থ্রি, আমি ক্লাসের পড়া ক্লাসে ধরি, এটা অফলাইনে হয়, এটা অনলাইনে, সুতরাং তোমরা বাইসা গেলা। ঠিক আছে? যেটুকু পড়াবো এটুকু ক্লাসে পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। আর যেটুকু তথ্য দিব, খুব বেশি ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদেরকে দিব। ঠিক আছে? আশা করি তোমরা চেষ্টা করবা তথ্যগুলো নোট করার জন্য। ঠিক আছে? আশা করি তোমরা চেষ্টা করবে তথ্যগুলো নোট করার জন্য। তোমরা কি সবাই প্রস্তুত তো? খাতা কলম নিয়ে প্রস্তুত আছো? ওকে। আশা করি তোমরা সবাই প্রস্তুত হয়ে গেছো খাতা কলম নিয়ে, এবং যে যেখানেই অবস্থান করছো তোমরা মানসিক ভাবে আজকে বাংলাটা তোমরা ভালো করে শুরু করবা, বেসিক থেকে শুরু করবো আজকে। হ্যাঁ। ওকে। ইতিমধ্যে সবাই চলে আসছে আমাদের। জি, আমরা প্রস্তুত। হ্যাঁ। যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার সংগ্রাম। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। হ্যাঁ। আমরা শুরু করছি। দেখো ভাই। ও, পরিচয়, আমার নাম শরীফ ওবায়দুল্লাহ। আমি এসএসসির বাংলা বিভাগীয় কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আছি, দায়িত্বে। আর তোমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমি দীর্ঘদিন প্রায় এক যুগের মতো এসএসসিতে পড়াচ্ছি। বারাবারও একজন রাইটার হিসেবে আছি, কো রাইটার হিসেবে। তোমাদের সাথে দীর্ঘদিনের অভিজ্ঞতাগুলো আজকে শেয়ার করো পড়ার মাধ্যমে। আমি শুধু ক্লাসে পড়াবো, তোমরা শুধু নোট করবা। আর আমরা যে পড়াগুলো আমি পড়া দিব, এগুলো একটা আশা করি নেক্সট ক্লাসে অবশ্যই পড়া ধরবো আমি অনেকক্ষণ প্রথমে এসেই। হ্যাঁ। জি, আমরা প্রস্তুত। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। দেখো সবাই খেয়াল করো, আমাদের আজকে প্রথম টপিকস হলো ভাষা। আচ্ছা ভাইয়া, ভাষা এই জিনিসটা কি? সাদা, এটা সাদা সাদা, এটা কালার চেঞ্জ করে দিলে মনে হবে এটা হতে। না, কারণ সাদার সাথে সাদা যাচ্ছে না। ঠিক আছে। তা তো না তাহলে। আচ্ছা, সাদা, যে কালারটা আমি দিয়েছি তোমাদের সমস্যা নাই তো নাকি? বুঝতে পারছো তোমরা? না, যেটা আছে, এটা আছে। ব্ল্যাক করেন, ব্ল্যাক কালার নেন সারফেস। আচ্ছা, ব্ল্যাক কালার নিলাম কিন্তু বোর্ড। ওকে, তোমাদের কথা রাখলে দেখি। ভাষা। এই ভাষার উপাদান আর উপকরণ। উপকরণ। দেখো ভাই, ভাষার উপাদান কি জানো? উপাদান হলো ধ্বনি। আর উপকরণ কি জানো? বাক্য।
উপকরণ হচ্ছে বাক্য। দেখা যাচ্ছে তো নাকি, সুন্দর আছে? আচ্ছা, দেখা যাচ্ছে, সমস্যা নেই। ওকে। ভাষার উপাদান হলো ধ্বনি, উপকরণ হলো বাক্য। কিছু দুষ্টু পোলাপাইন আছে, তারা কিভাবে পড়বে জানো? ওরা বলবে ভাইয়া, উপাদান ধ আছে ধ্বনি, উপকরণ ক আছে বাক্য, এভাবে পড়ে। আমরা কখনো তাদের মতো হব না, আমরা এমন করব না। তাহলে আমরা কি করব বলো তো? আমরা যেভাবে পড়বো, উপাদান, ধর উপাদান না আসলে কি, উপকরণ না আসলে কি, কিভাবে আসলো, আমরা সেটা পড়বো। ওটা শেখার জন্য আমাকে জানতে হবে কয়েকটা তথ্য। তুমি যখন ছোট্ট বাচ্চা ছিলা তখন শুধু বলছো সরেয়া। তোমাকে একটা আদর্শ লিপির বই দেওয়া হয়েছে, ওই আদর্শ লিপির বইতে ওখানে প্রথমে লেখা আসছে সরেয়, অতে অজগর, সরেয়া, আতে আম। আমরা এখন সেগুলো লিখবো। সরেয়া লিখেছি আমরা। এই সরেয়াটা হলো, যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে ধ্বনি, আর এই সরেয়াটা যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে বর্ণ, ধ্বনি বা বর্ণ। যখন তুমি একটু বড় হয়েছো তখন তুমি বলছো সরেয়াতে আম। এই দুইটা বর্ণ একত্র হয়ে হলো একটা শব্দ। বলো কি হয়েছে বলতো? একটা শব্দ। যখন তুমি আরেকটু বড় হয়েছো তখন তোমাকে বলা হয়েছে আমটি আমি খাবো পেরে। আমটি আমি, আমটি আমি খাবো পেরে। অর্থাৎ এটা তোমাকে বলা হয়েছে আমটি একটা শব্দ, আমি একটা শব্দ, খাবো একটা শব্দ, পেরে একটা শব্দ। সবগুলো শব্দ একত্রে হয়েছে বাক্য। কি হয়েছে বলতো? বাক্য। তাহলে আমার সাথে সাথে খেয়াল করতে হবে তোমাদের, যে একটু খেয়াল করতে হবে। খেয়ালটা কি করবে জানো? আমি বলে দিচ্ছি। ধ্বনি বা বর্ণ থেকে শব্দ আসে, শব্দ থেকে বাক্য আসে, রাইট? তার মানে বলো, তুমি যখন ছোট্ট ছিলা তখন তুমি বলছো আ, তুমি যখন একটু বড় হয়েছো তখন তুমি বলছো শব্দ, তখন তুমি একটু বড় হয়েছো, অনেক বড়, তখন বাক্য বলতে শুরু করেছো। তো আমার সাথে একটু স্লোগান বা একটু স্লোগান দেওয়ার জন্য উপস্থিত দিল। বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শব্দ, শব্দের সংক্ষিপ্ত রূপ হলো ধ্বনি বা বর্ণ। বাক্যের সংক্ষিপ্ত রূপ হলো শব্দ, শব্দের সংক্ষিপ্ত রূপ হলো ধ্বনি বা বর্ণ। বাক্যের সংক্ষিপ্ত রূপ হলো শব্দ, শব্দের সংক্ষিপ্ত রূপ হলো ধ্বনি বা বর্ণ। তো ধ্বনি বা বর্ণ থেকে আসছে শব্দ, শব্দ থেকে আসছে বাক্য। তুমি বলতে পারো ভাইয়া, আপনি এই জিনিসটা কেন দেখাচ্ছেন, হঠাৎ কারণটা কি? আমি এই যে উপাদান আর এই যে উপকরণ, এটার পার্থক্য চিনাবো আমি। উপাদান জিনিসটা কি আর উপকরণ জিনিসটা কি, এটা আমাকে জানতে হবে। ভাই তুমি যাই পড়ো না কেন, যদি বুঝে বুঝে না পড়ো তাহলে তোমার পড়াশোনার কোনো দরকার নাই। তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এই বুঝা বোঝার জন্য আমরা কি করছি এখন? এটা এটা এত এটু লিখছি। বলতো স্বরীয়টা কি বলতো? একটা ধ্বনি বা বর্ণ। অতে অজগর, অজগরটা হলো একটা শব্দ, অজগরটি আসছে তেড়ে, এটা হলো একটা বাক্য। তারপরে শব্দ বা বর্ণ থেকে আসে, সরি, ধ্বনি বা বর্ণ থেকে আসে শব্দ, শব্দ থেকে আসে বাক্য। তাহলে বলছি বাক্যের সংক্ষিপ্ত রূপ হলো শব্দ, শব্দ সংক্ষিপ্ত রূপ হলো ধ্বনি বা বর্ণ, রাইট? এটুকু আমরা পড়েছি। এখন আমি বলছি তোমাকে উপাদানটা কি। উপাদান হচ্ছে কি জানো? এই যে স্বরেয়, এই যে স্বরেয়া, অ, আ, ক, খ, এগুলো হচ্ছে ধ্বনি। এগুলো হচ্ছে ধ্বনি, মানে এটা হচ্ছে উপাদান। এটা কি বলতো? উপাদান। আর এটা যখন একত্র হয়ে গেছে, আমটি আমি খাবো পেড়ে, এটা বাক্য হয়ে গেছে, এটা হচ্ছে উপকরণ। তার মানে উপাদান উপকরণ পার্থক্য হচ্ছে যে উপাদান হলো যেটা স্বরীয় ক খ এগুলো আলাদা আলাদা করে উপাদান, আর যখন একত্র হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে উপকরণ। আরো একটা উদাহরণ দিচ্ছি। মনে করো আজকে টেলিভিশনের পর্দায় ক্যাকা ফেরদৌস নামে একজন বিখ্যাত মহিলা, সে তোমাদেরকে নুডলসের হালুয়া রান্না শেখাবে, নুডলস দিয়ে হালুয়া রান্না শেখাবে। তখন সে বললে বন্ধুরা তুমি একটু খেয়াল করো, আমি এখান থেকে একটু লবণ, এখান থেকে একটু মশলা, এখান থেকে একটু দারচিনি, এখান থেকে একটু আদা, এখান থেকে একটু 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 করে যে নিচ্ছে, এটাকে বলা হয় উপাদান। এটা কি বলা হয় বলতো? উপাদান। এই যে একটু একটু করে নিচ্ছে, এটা হচ্ছে উপাদান। এখন সে সবকিছু নেওয়া শেষ, এখন সে বলে বন্ধুরা তোমরা কি জানো, এই যে দেখতে পাচ্ছ আমি এখন সামনে হাজির করে ফেলছি যেটা, এটা হচ্ছে উপকরণ। এটা কি বলতো? উপকরণ। মানে হচ্ছে যে নুডলসের হালুয়া প্রস্তুত, নুডলসের হালুয়া যখন রেডি হয়ে গেছে, এটা হলো উপকরণ। তো হালুয়া তৈরি হওয়ার আগে কি ছিল? উপাদান। হালুয়া তৈরি হওয়ার পরে কি হয়েছে? উপকরণ। তো উপাদান আর উপকরণের পার্থক্য বুঝছো কিনা আমাকে একটু ঝটপট কমেন্টস করে জানাও। উপাদান উপকরণের পার্থক্য বুঝছো কিনা আমাকে একটু জানাও তো কয়েকজন। জি স্যার বুঝেছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই যে অ, এই যে আ, এই যে ক, এই যে গ, এগুলো সব উপাদান। যখন বলছি আমটি আমি খাবো পেড়ে, এর হচ্ছে উপকরণ। মনে করো তুমি
কেক, মনে করো তুমি মিষ্টি দোকানে গেছো, কারণ তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, ভাব সবই আলাদা। মিষ্টি দোকানে গেছো, আজকে মিষ্টি কিনবা। হঠাৎ করে যে মিষ্টি তুমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপাদান নাকি? না, না, এটা উপকরণ। কিন্তু মিষ্টি তৈরি হওয়ার আগে, এই মিষ্টি ডিসপ্লেতে আসার আগে ছিল উপাদান। আগে ছিল উপাদান। তৈরি হওয়ার এইটা সেটা নেওয়া, ওখান থেকে এগুলো নেওয়া, এগুলো হচ্ছে উপাদান, ধ্বনি। আর যখন একত্র হয়ে গেছে তখন হচ্ছে উপকরণ, বাক্য। আচ্ছা, দেখি কারা কারা বুঝছো। জি স্যার বুঝছি, জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেহেতু তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমরা একটু সামনে যাই। এতক্ষণ ধরে আমরা ভাষার উপাদান উপকরণ বুঝতে পেরেছি, রাইট? এই যে ভাষাটা, আমরা এখন জানবো আমাদের এই ভাষার বাংলা ভাষাটা কিভাবে আসছে, তাই তো? আমরা এখন জানবো, আমরা বলি না যে আমরি বাংলা ভাষা, এই যে আজকে আমরা বাংলা ভাষা জানবো, ঠিক আছে? আমরা জানবো কি বলতো, বাংলা ভাষা জেনে নেবো আমরা। তো বাংলা ভাষা জানার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে একটা মজার জিনিস। আমরা আমরা একটু হেডলাইনটা দেখি। হেডলাইনটা হলো, হেডলাইনটা হলো বাংলা ভাষার উৎপত্তি। ঝটপট লিখো, বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার উৎপত্তি, সবাই ঝটপট লিখো। বাংলা ভাষার উৎপত্তি টপিক্সের নাম। আচ্ছা ভাই, বাংলা ভাষার উৎপত্তি কিভাবে আসলো, সূত্র লিখবো আমরা। সূত্রটা হলো ইন্দো ও বৈপ্রাস। ইন্দো ও বৈপ্রাস মাগধী ও গৌড় হয়ে, ও গৌড় হয়ে, বঙ্গে এসে, বঙ্গে এসে বাংলা হয়। আচ্ছা, আমি কয়েকবার বলবো, তোমরা আমার কথা শুনে শুনে মুখস্থ করতে পারবে আশা করি। হ্যাঁ, কয়েকবার বলছে, খেয়াল করো ভাই। কি বলছি আমি? ইন্দো। ইন্দো মানে এর নিচে লেখো ইন্দো ইউরোপীয়। বিভিন্ন কালার পেন ইউজ করবা খাতায়। খাতায় বিভিন্ন কালার পেন ইউজ করবা অবশ্যই, তখন দেখতে সুন্দর লাগবে। আর পৃথিবীর সব মেকআপ, যত বেশি মেকআপ করবা তত বেশি ক্রাশ খাবা, দেখবা যে তুমি তোমার খাতার উপরে ক্রাশ খাওয়ার চেষ্টা করবা। সুন্দর করে মেকআপ করবে এইভাবে। ইন্দো মানে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় হলো, নিচে লিখবা আদি ভাষা। আদি ভাষা। এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার আদি ভাষা হলো ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার আদি ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়, রাইট? ইন্দো মানে ইন্দো ইউরোপীয়। আছে বই। বই মানে হচ্ছে বৈদিক। বই মানে বৈদিক। এবার প্রা। প্রা মানে হচ্ছে প্রাকৃত। স। স মানে হলো সংস্কৃত। বৈপ্রাস। বই হলো বৈদিক, প্রা মানে প্রাকৃত, স মানে সংস্কৃত। আচ্ছা, দেশে ছোট হয়ে গেছে লেখা, তাই তো? ঠিক করে দিচ্ছি আমি, খেয়াল করো। ঠিক করে দিচ্ছি। কি ওমা, ওরে! আচ্ছা, বই মানে হলো বৈদিক, প্রা মানে হলো প্রাকৃত, স মানে হলো সংস্কৃত। আচ্ছা, এটুকু লিখছো সবাই বই পাস পর্যন্ত? বৈদিক, প্রাকৃত, সংস্কৃত। এই মাগধীয় নিচে লেখো মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত। মাগধীর নিচে লেখো মাগধী প্রাকৃত। মাগধী হচ্ছে মাগধী প্রাকৃত। এই গৌড় মানে হচ্ছে কি জানো? গৌড়ীয় প্রাকৃত। গৌড়ের নিচে লেখো গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় মানে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। আগে লিখো, আমি বলছি। বাংলা ভাষার উৎপত্তি, এই উৎপত্তির কিভাবে আসলো, এই যে বাংলা ভাষাটা কিভাবে আসে আমি বোঝাচ্ছি। ইন্দো ও বৈপ্রাস মাগধী ও গৌড় হয়ে বঙ্গে এসে বাংলা হয়। আবার বলছি, ইন্দো ও বৈপ্রাস মাগধী ও গৌড় হয়ে বঙ্গে এসে বাংলা হয়। এটুকু লিখছো কিনা আগে বলো, সূত্রটা। সূত্রটা লিখছো কিনা? সূত্র লিখছো সবাই? ইন্দো ও বৈপ্রাস মাগধী ও গৌড় হয়ে বঙ্গে এসে বাংলা হয়, সূত্র সবাই লিখছো? সূত্র সবাই লিখছো কিনা?
তো সবাই লিখছো, ওকে, থ্যাংক ইউ। হুম, এবার লেখো ইন্দো এর নিচে লেখো ইন্দো ইউরোপীয়। এটার নিচে লেখো আদি ভাষা। এই যে বাংলা ভাষা, তার আদি বা প্রথম ভাষা হলো ইন্দো ইউরোপীয়। এরপরে বই হয়েছে বৈদিক, প্রা হলো প্রাকৃত, স হলো সংস্কৃত, মাগধী মানে হচ্ছে মাগধী প্রাকৃত, গৌড় মানে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। মাগধী মানে হচ্ছে মাগধী প্রাকৃত, গৌড় মানে হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। মাগধী মানে হচ্ছে মাগধী প্রাকৃত, গৌড় মানে হলো গৌড়ীয় প্রাকৃত। এখানে আছে বঙ্গ। বঙ্গ, এই যে বঙ্গ মানে কি বলো? বঙ্গ মানে কি? বঙ্গ, এই যে বঙ্গে, বঙ্গে মানে হচ্ছে বঙ্গ কাম রূপী। বঙ্গ কাম মানে হচ্ছে বঙ্গ কাম রূপী। বঙ্গে মানে হচ্ছে বঙ্গ কাম রূপী। বঙ্গে মানে হলো বঙ্গ কাম রূপী। বঙ্গ মানে হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ মানে হচ্ছে বঙ্গ কামরূপী। আর একটা আছে চিপাই পড়ে গেছে, চিপাই পড়ে গেছে, অসমীয়া। বঙ্গ কামরূপী নিচে লেখো জন্ম। বঙ্গ কামরূপী নিচে লেখো জন্ম। বঙ্গ কামরূপী হচ্ছে একটা মায়ের নাম। এই মায়ের দুটো বাচ্চা আছে, একটা এসে এসে অসমীয়া। এসে মানে হলো অসমিয়া, অসমিয়া। বঙ্গ কামরূপীর দুইটা বাচ্চা আছে, একটা হয়েছে অসমিয়া, এসে মানে হলো অসমিয়া, এসে মানে হলো অসমিয়া। বঙ্গ কামরূপীর দুইটা বাচ্চা আছে, একটা হচ্ছে এসে, এসে মানে অসমিয়া, আর একটা হচ্ছে বাংলা। তার মানে অসমিয়া এবং বাংলা তাদের মায়ের নাম হলো বঙ্গ কামরূপী। অসমিয়া এবং বাংলা তাদের মায়ের নাম হলো বঙ্গ কামরূপী। আমরা পেয়ে গেলাম এতক্ষণে, অসমিয়া পেয়ে গেছি, বাংলা পেয়ে গেছি, তার মায়ের নাম কি? বঙ্গ কামরূপী। জন্মদাতা মায়ের হচ্ছে বঙ্গ কামরূপী। এবার দেখো, এই অসমিয়া আর বাংলা যেহেতু আপন ভাই, একই মায়ের পেটের ভাই, আপন, তাহলে অসমিয়ার নিচে লেখো সহোদর। সহোদর, অর্থাৎ বাংলা ভাষার সহোদর। অসমিয়ার নিচে লেখো সহোদর। অসমিয়ার নিচে লেখো সহোদর, ছোট্ট করে লেখো সহোদর। অসমিয়ার নিচে লেখো সহোদর। অসমিয়ার নিচে লেখো সহোদর। আমি আবার বলছি, অসমিয়ার নিচে লেখো সহোদর। ওকে, এবার বলছি, খেয়াল করো, শুরু থেকে বলছি, সবাই একবার মাথায় খেয়াল করো। বাংলা ভাষার উৎপত্তি, মানে আমরা এতক্ষণ ভাষা জেনে গেছি, ভাষা উপাদান কিভাবে, উপকরণ, এ সব জেনে গেছি। এখন আমার জানতে হবে বাংলা ভাষাটা কিভাবে আসলো, তাই তো? তাহলে বাংলা ভাষা কিভাবে আসছে, সূত্র কি বলছি আমি? ইন্দো ও বৈপ্রাস, মাগধী ও গৌড় হয়ে বঙ্গে এসে বাংলা হয়। ইন্দো মানে হলো ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে আদি ভাষা। তারপর হয়েছে বৈদিক, প্রাকৃত, সংস্কৃত। তারপরে আসলো কে? মাগধী প্রাকৃত। তারপরে আসলো কে? গৌড়ীয় প্রাকৃত। তো মাগধী গৌড়ীয় প্রাকৃতের পরে কে আসলো? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে জন্ম হয়েছে দুইটা ভাষা, একটা হচ্ছে অসমীয়া, একটা হচ্ছে বাংলা। এই জন্য অসমীয়াকে সবসময় বাংলার সহোদর বলা হয়। বলা কি বলা হয়? সহোদর। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? আমি যে বারবার বলছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, জি বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। আবার বলছি, আমরা এতক্ষণ পরে আমরা বাংলাকে পেয়ে গেছি। ইন্দো ও বৈপ্রাস, মাগধী ও গৌড় হয়ে বঙ্গে এসে বাংলা হয়। ইন্দো মানে ইন্দো ইউরোপীয়, বৈদিক, প্রাকৃত, হলো সংস্কৃত। তো মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। বঙ্গকামরূপী থেকে আসে দুইটা, অসমীয়া আর বাংলা। আমরা বাংলাকে পেয়ে গেলাম। অসমীয়া কোথায়? ও আসামে, ইন্ডিয়ার আসামে আছে। আমরা কি বলি? সেভেন সিস্টার্স, ওখানে আসাম আছে। আমাদের একসময় আমাদের সাথে যুক্ত ছিল, এখন চলে গেছে, আবার আসবে ইনশাল্লাহ। যাই হোক, কি বলছিলাম জানি, বঙ্গকামরূপী থেকে আসছে দুইটা, অসমীয়া বাংলা। বাংলা পেয়ে গেছি। তো বাংলা যে পেয়েছো, এখন বাংলা সম্পর্কে কিছু তথ্য জানা দরকার আছে না, বলো? জানতে হবে। দ্রুত লেখো, নিচে স্টার দিয়ে লেখো, জনসংখ্যায় বাংলা পৃথিবীতে ষষ্ঠ। দ্রুত লেখো, জনসংখ্যায় বাংলা পৃথিবীতে ষষ্ঠ। বাংলা পৃথিবীতে ষষ্ঠ, জনসংখ্যায় ষষ্ঠ। পাশে লেখো চতুর্থ, আবার পাশে লেখো সপ্তম। ষষ্ঠ, চতুর্থ, সপ্তম, তিনটাই লেখো। কেন লেখো আমি বলতেছি। জনসংখ্যায় বাংলা হলো ষষ্ঠ, সপ্তম এবং চতুর্থ, তিনটাই লেখো। চতুর্থের নিচে লেখো পুরাতন বোর্ড বই। চতুর্থের নিচে লেখো পুরাতন বোর্ড বই। সপ্তমের নিচে লেখো বিভিন্ন জরিপ।
সপ্তমের নিচে লিখবা বিভিন্ন জরিপ। চতুর্থের নিচে লিখবা পুরাতন বোর্ড বই। সপ্তমের নিচে লিখবা বিভিন্ন জরিপ। তাহলে উত্তর কোনটা হবে? ষষ্ঠ, কারণ এটা নতুন বোর্ড বইতে। উত্তর কোনটা হবে? ষষ্ঠ। জনসংখ্যায় বাংলা হলো পৃথিবীর ষষ্ঠতম ভাষা। আর চতুর্থ হলো পুরাতন বোর্ড বই, সপ্তম হলো বিভিন্ন জরিপ। স্টার দিয়ে আবার লেখো দাপ্তরিক ভাষা হিসাবে, মানে জাতিসংঘের ভাষা আর কি। স্টার দিয়ে লেখো দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা হলো দশম। দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা দশম। দ্রুত লিখতে হবে। আমি যে তথ্যগুলো লিখেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসে হুবহু, সব 9 10 বোর্ড বই থেকে আর কি। হ্যাঁ, দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা দশম। এরপর লিখো স্টার দিয়ে পৃথিবীতে বাংলায় কথা বলে প্রায় 30 কোটি। পৃথিবীতে বাংলায় কথা বলে প্রায় প্রায় 30 কোটি। প্রায় লিখতে হবে, কারণ 30 কোটি একজ্যাক্ট না, এটা আগে পরে হতে পারে। পৃথিবীতে বাংলায় কথা বলে প্রায় 30 কোটি। পৃথিবীতে বাংলায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। পৃথিবীতে বাংলায় কথা বলে প্রায় 30 কোটি। পৃথিবীতে বাংলায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। অ্যাপল স্টার দিয়ে পৃথিবীতে 3,500-এরও বেশি ভাষা আছে। ভাষা, শুধু বাংলা ভাষা সহ আর ভাষা 3,500-এরও বেশি ভাষা আছে। পৃথিবীতে 3,500-এরও বেশি ভাষা আছে। দ্রুত লিখবা। 3,500-এরও বেশি ভাষা আছে। 3,500-এরও বেশি ভাষা আছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, দেখি পারো কিনা। যাইনি, আশা করি তোমরা পারবা না, একটু কনফিডেন্স তোমাদের প্রতি আমার আছে অবশ্য। বলো দেখি তারপরও। ঠিক আছে, কারণ সবচেয়ে সহজ তোমরা জানো, এসে বলো। আচ্ছা, বাংলাদেশ ছাড়াও ভারতের একটি রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা, বলতে হবে সেটা কোন রাজ্য? কে বলবা? বাংলাদেশ ছাড়াও ভারতের একটি রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা, কে বলবা? ঠিক আছে, আমি বলছি না? তোমাদের প্রতি কনফিডেন্স আছে আমার, ইনশাআল্লাহ। বলছি কি বলছি, তো তোমাদের প্রতি কনফিডেন্স আমার আছে যে তোমরা কোনো প্রশ্ন উত্তর ঠিক মতন পারবা না, ইনশাআল্লাহ। ওকে, কেউ পারো নাই, এজন্য আমি তোমাদেরকে অবশ্যই কি বলবো, থ্যাংক ইউ দিচ্ছি, কারণ না পারাই স্বাভাবিক। কারণ তোমরা সবসময় ফেসবুক যারা চালায়, যারা বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে শোনে, সোশ্যাল মিডিয়া সব জায়গায় শোনে, তারা সবসময় উত্তর দিব ফেসবুক কেন্দ্রিক। ওকে, তোমরা অনেকেই পশ্চিমবঙ্গ উত্তর দিয়েছো। কেন উত্তর দিয়েছো কলকাতা পশ্চিমবঙ্গ? কারণ কি জানো? আমি জিজ্ঞাসা করি তুমি কোথায় শুনেছো বা কোথায় পড়ছো, সোর্স কি? সোর্স তুমি কি বলবো বলো? সোর্স তুমি বলবা যে চালাই দেন, তুমি এটা বলবা। কারণ তুমি কোথা থেকে পড়ো নাই, তুমি শুনেছো লোকমুখে। তুমি জানো যে সবচেয়ে বেশি কথা বলে বাংলায় পশ্চিমবঙ্গে। এভাবে এভাবে তুমি শুনতে শুনতে বলছো পশ্চিমবঙ্গ। যারা শুনে অভ্যস্ত, যারা শুনে অভ্যস্ত, এখান থেকে এখানে গুজব না, হাইওয়ের সাথে যারা সম্পর্ক সবসময় রাখে, হাই ক্রিয়েট রাখে সম্পর্ক, তারা কখনো কোথাও বেশি স্টাবলিশ হতে পারে না। কেন? যারা স্টাডি করে যে আমি কোথায় পড়ছি, সোর্স, তারাই ভালো কিছু করে। এই যে তোমরা যারা পশ্চিমবঙ্গ লিখেছো, অনেকে আবার আসাম লিখছে, অনেকে কলকাতা, পশ্চিমবঙ্গ মানে কলকাতা লিখছো, তোমাদের কারো উত্তর হয়নি। কেননা তোমরা, তোমরা তো আমি যদি প্রশ্ন করি যে ভাই তুমি তো এই যে পশ্চিমবঙ্গ লিখছো, আসাম বা লিখছো, তুমি আমাকে সোর্স দাও যে তুমি কোথায় পড়েছো, তোমাকে কিন্তু একদিন উত্তর দিতে পারবে না। সুতরাং সোর্স ছাড়া করা কথা বলবা না। ঠিক আছে, মনে থাকবে, গুজব করে কান দিবা না, এসব করবা না কখনো আর। কারণ একটা ভুল উত্তর হচ্ছে -2.5। ঠিক আছে, আমি আগেই কনফিডেন্স ছিল যে পারবো না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন আমরা এখন চলে যাচ্ছি, লেখো লাকি স্টার দিয়ে। স্টার দিয়ে লিখো বাংলাদেশ ছাড়াও ভারতের একটি, আজ আমি আবার বলছি, আমি আজকে যা লিখে হবে তোমাদেরকে সবগুলো 9 10 বোর্ড বই তথ্য, এখনো যা বলতেছে এখন থেকে সবগুলাই। তবে এত ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন গুলো আসতে পারে, কারণ তোমরা পারো না এই জন্য আসবে। দ্রুত লিখে ফেলো। পশ্চিমবঙ্গের, না সরি, ভারতের ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা। ভারতের ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা। দ্রুত ঝটপট লেখো। ভারতের ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা হলো বাংলা। ভারতের ত্রিপুরা রাজ্যের, ভারতের ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা হলো বাংলা। ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা হলো বাংলা। ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা হলো বাংলা। ঠিক আছে। আরেক মহোদয় মোটামুটি ভারতের সব রাজ্য বলে ফেলছে, তেলেঙ্গু থেকে শুরু করে সব বলে ফেলছে।
তাও হলো না আর কি, ত্রিপুরা বলতে পারে না কেউ। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ যে তাও বলছো, যদি আন্তাজে বলছো, কিছুই হয় নাই। এখন আমরা যাই নেক্সট কোশ্চেন যাচ্ছি। আমরা এতদিন ধরে ভাষার তথ্য পেয়ে গেছি, যে ভাষার কই কি আমাদের বাংলা ভাষা কোথায় কোথায় আছে অবস্থায় জেনে গেছি। এখন আমাদের জানতে হবে ভাষা ব্যবহার করার জন্য দরকার আছে লিপিকে। লিপি মানে তোমার বান্ধবী লিপি না। লিপি হচ্ছে, তোমাদের কি মনে আছে ছোট্টবেলায় তোমাকে একটা লিপি, একটা আদর্শ লিপি একটা বই দেওয়া হয়েছে, তোমার কি মনে পড়ে? ওখানে তুমি অ আ অ, ওই যে অতে অজগর, অজগরটি আসছে তেড়ে, আতে আম, আমটি আমি খাবো পেড়ে, এভাবে বলছিলা। তার মানে আমাদের যে লিপিটা সেটা আসছে কোত্থেকে তোমরা কি জানো? ভারতীয় লিপি। তো ভারতীয় লিপি থেকে আসে দুইটা লিপি, একটা হচ্ছে বাংলা লিপি, আর একটা হচ্ছে খরষ্ঠ লিপি। ভারতীয় লিপি থেকে আসে দুইটা লিপি, একটা হচ্ছে বাংলা লিপি, একটা হচ্ছে খরষ্ঠ লিপি। ভারতীয় লিপি থেকে আসে দুইটা লিপি, একটা হচ্ছে বাংলা লিপি, একটা হচ্ছে খরষ্ঠ লিপি। আর এই বাংলা লিপি থেকে আসছে, সরি 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 সরি, ভারতীয় লিপি থেকে দুইটা লিপি আসছে, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আর একটা হচ্ছে খরষ্ঠ লিপি। এই ব্রাহ্মী লিপি থেকে আসছে বাংলা লিপি, এই ব্রাহ্মী লিপি থেকে আসছে বাংলা লিপি। ভারতীয় লিপি থেকে আসছে দুইটা লিপি, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, একটা খরস্বী লিপি। আর এই ব্রাহ্মী লিপি থেকে আসছে বাংলা লিপি, এই ব্রাহ্মী লিপি থেকে আসছে বাংলা লিপি, এই ব্রাহ্মী লিপি থেকে আসছে বাংলা লিপি। বলতো বাংলা লিপি আসছে থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি আসছে থেকে? ভারতীয় লিপি থেকে। এই খরস্বী লিপিটা আমাদের হাতে নেই, এটা ইন্ডিয়ায়। যেটা ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, সেটা আমরা কথা বলবো না, কারণ আমরা অন্য জিনিস নিয়ে আমরা নাড়াচাড়া করবো না, কথা বলবো না। এটা খরচটা ইন্ডিয়াতে, দরকার নাই। তো বাংলা লিপি আসছে থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী আসছে থেকে? ভারতীয় লিপি থেকে। আচ্ছা, অন্যের লিপি আমরা আর কতকাল ব্যবহার করবো? ভারত থেকে লিপিটা, আমাদের কি উচিত অন্যের লিপি নিয়ে আমরা স্বয়ং সম্বরা, আমরা বাংলাদেশ, আমরা স্বাধীনতা অর্জন করছি, কত কিছু করেছি, তাই না? তো আমাদের একটা নিজস্ব লিপি দরকার আছে না, বলো তো? আছে কিনা বলো? তার মানে এখন দেখা যাবে কারা 9-10 বোর্ড বের পর আপডেট আছে, তারা তারা যাবে। দেখি উত্তর পারো কিনা, দেখি পারো কিনা, দেখা যাবে। লেখো, জানো কিনা দেখি, বলো। বাংলার নিজস্ব লিপি কোনটি? ঝটপট বলতে পারবা? বাংলার নিজস্ব লিপি কোনটি? অন্যেরটা, অন্যেরটা নিয়ে না বললাম, এখন নিজের দেখি পারে কিনা নিজেরটা। অন্যের বাংলা থেকে ব্রাহ্মী, ব্রাহ্মী থেকে ভারতীয়, কিন্তু আমাদের নিজস্ব লিপি আছে আলাদা। এর নাম কি বলতে পারবে কেউ? কি বলতে পারবে? একজনও নাই। বাংলার নিজস্ব লিপি একজন বলতে পারতেছো না? বাংলার নিজস্ব লিপি কোনটি? বাংলার নিজস্ব লিপি কোনটি? না স্যার, বলতে পারছি না। আচ্ছা, বাংলার নিজস্ব লিপি কোনটি, কে বলতে পারবা? বাংলার নিজস্ব লিপি কোনটি? বাংলার নিজস্ব লিপি কোনটি? পারতেছো না, তাই তো? আচ্ছা, এই অবস্থা কেন তোমাদের? যাই হোক, ইনশাল্লাহ। এটা না, এগুলো সব বোর্ড বইতে আছে, পড়ো না না। আচ্ছা লেখো, বাংলার নিজস্ব লিপি, স্টার দিয়ে লেখো, স্টার দিয়ে। বাংলার নিজস্ব লিপি হলো কুটিল লিপি। দ্রুত লেখো তথ্যগুলো। এই তথ্যগুলো কোথাও পাবা না, মেন বই ছাড়া। আবার বলছি আমি, বাংলা নিজস্ব লিপি হচ্ছে কুটিল লিপি। কেউ মেন বইয়ের বাইরে কিচ্ছু পড়তে যেও না, মোটা মোটা বই পড়ো না, বাজারের পড়লে বিপদে পড়বা। খুব বিপদে পড়বা, খুব বিপদে। আর তোমরা এই জেনারেশন ছেলেমেয়েরা অনেক বেশি পড়া নিতে পারবে না, অল্প পড়া নাও, এবং এটাই বারবার পড়ো। বেশি পড়তে যেও না, ফেল করতে, ঠিক আছে? বাংলা নিজস্ব লিপি হচ্ছে কুটিল লিপি। কুটিল লিপির, কুটিল লিপি, এই কুটিল লিপি, বাংলা নিজস্ব লিপি হচ্ছে কুটিল লিপি। আবার সরকার কি করছে, এই কুটিল, কুটিল শব্দটা শুনতে কেমন লাগে, বিশ্রী লাগে, ভালো লাগে না। এই জন্য কুটিল লিপির আরেকটা নাম হচ্ছে বাংলা লিপি, বর্তমান নাম। তো নিচে লিখবা, আবার পাশে, পাশে ছোট্ট করে লিখে রাখো, বর্তমান নাম বাংলা লিপি। কুটিল লিপির বর্তমান নাম বাংলা লিপি। কুটিল লিপির বর্তমান নাম বাংলা লিপি। কুটিল লিপির বর্তমান নাম বাংলা লিপি। বাংলার নিজস্ব লিপি হলো কুটিল লিপি, কুটিল লিপির বর্তমান নাম হলো বাংলা লিপি। ওকে, আমরা এখন লিপি পেয়ে গেছি, ভাষা পেয়ে গেছি, সব পেয়ে গেছি। আমাদের এখন, আমরা যাবো এখন ব্যাকরণে। আমরা ব্যাকরণ আলোচনা করব। তার আগে আমি যা পড়াচ্ছি একটু বলছি, খেয়াল করে এটা সব প্লিজ। 1 মিনিট দিকে তাকাও। ক্লাসে কি করি জানো? সরাসরি পুরোটা পড়া এখন, আগে আমি বলবো, পরে ধরে সাথে ক্লাসে পড়া ধরি। রেডি? ওকে। ভাষার উপাদান হলো ধ্বনি, উপকরণ হয়েছে বাক্য। বর্ণ থেকে বা ধ্বনি থেকে আসে শব্দ, শব্দগুলো একত্র হয়েছে বাক্য।
বাক্যের সংক্ষিপ্ত রূপ হলো শব্দ, শব্দের সংক্ষিপ্ত রূপ হলো বর্ণ বা ধ্বনি। আচ্ছা যাকে উপাদান মানে হয়েছে যে যেটা আগে হয়েছে, মানে ব ব ক খ এগুলো, আর সবগুলো একত্রে হলো উপকরণ। বাস। বাংলা ভাষার উৎপত্তি আসলে কিভাবে? ইন্দো ও বৈপ্রাস মাগধীয় গৌড় হয়ে বঙ্গে এসে বাংলা হয়। ইন্দো মানে ইন্দো ইউরোপীয়, আদি ভাষা বই হলো বৈদিক, প্রা হলো প্রাকৃত, স হলো সংস্কৃত, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত। তারপর আসছে বঙ্গকামরূপী। বঙ্গকামরূপী থেকে আসছে দুইটা ভাষা, একটা হচ্ছে কি অসমিয়া, একটা হলো কি বাংলা। এই জন্য বাংলার, অসমিয়াকে বাংলার সহোদর বলা হয়। বাস, আমরা বাংলাকে পেয়ে গেছি। পৃথিবীতে বাংলার অবস্থান কেমন জানতে হবে না? ভাষাভাষী জনসংখ্যায় বাংলা হলো পৃথিবীতে প্রায় ষষ্ঠতম, তবে পুরাতন বোর্ড বইতে চতুর্থ আছে, আবার বিভিন্ন জরিপে সপ্তম আছে। দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা হলো দশম। আরো মজার কি নেই জানো, পৃথিবীতে বাংলায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ, আর ভাষাগত 3,500-এরও বেশি পৃথিবীতে ভাষা আছে। আচ্ছা, বাংলা যে লিপিটা, ও ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। আমাদের যে ভারতীয় লিপি থেকে আসে দুইটা লিপি, একটা ব্রাহ্মী, একটা হচ্ছে খরষ্ঠী। ব্রাহ্মী লিপি থেকে আসে বাংলা লিপি। আচ্ছা, আমাদের নিজস্ব কোন লিপি আছে? হ্যাঁ আছে। বাংলার নিজস্ব লিপির নাম হলো কুটিল লিপি, আর কুটিল লিপির বর্তমান নাম হলো বাংলা লিপি। যদি অপশন দুইটাই থাকে তাহলে আমরা দাগাবো বাংলা লিপিটা। ওকে, বুঝছো? ভাষা ক্লিয়ার? বলো, ভাষা সংক্রান্ত যা পড়া আছে সব ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার হয়েছো? সবাইকে ক্লিয়ার হয়েছো? যা পড়াইছি এতক্ষণ ধরে জটপট জানাইতে হবে। না ক্লিয়ার হবে আমরা কিন্তু নেক্সট ক্লাসে যাব না, মানে নেক্সট টপিক্সে যাব না, নেক্সট টপিক্সে। ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। ইয়েস, একদম ক্লিয়ার স্যার, কোনো ঝামেলা নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটুকু পারে সেটুকু মুখস্থের মতো হয়েছে কিনা, মুখস্থের মতো হয়েছে কিনা, মানে পারবা কিনা? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চাচ্ছি, আমাদের টপিক্সের নাম হলো ব্যাকরণ। হাঁটি হাঁটি পা পা করে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা ব্যাকরণে, তাই তো? আচ্ছা, আমরা হাঁটি হাঁটি পা পা করে খুব আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা, আমাদের টপিক্স হলো ব্যাকরণে। আমরা এখন জানবো এই ব্যাকরণ সংক্রান্ত সব তথ্য। খেয়াল করেছো? আমাদের ভাষা টাষা সব শেষ করে ফেলে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি ব্যাকরণে। কারণ ভাষা প্রকাশ করতে হলে, মনের ভাব প্রকাশ করতে হলে তো অবশ্যই ব্যাকরণ লাগবে, তাই তো? ওকে, তো বলো তো ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ কি? কে বলতে পারবা? জি, জনসংখ্যায় বাংলা ষষ্ঠতম। বলতো ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ কে বলতে পারবা? ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি, কে বলতে পারবা? দেখি তো, সারা জীবন তো ব্যাকরণ পড়ে গেছো, ক্লাস 6-এ পড়েছো, 7-এ পড়েছো, 8-এ পড়েছো, এটি জিএস A+ পেয়েছো, এএসসিসি তে A+ পেয়েছো, ইন্টারও পড়ছো ব্যাকরণ। ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ যদি না পারো তাহলে শাস্তি দেওয়া উচিত তোমাদেরকে। স্যার, আমরা কি শুধু ইউসিসির বাংলা বইটাই পড়বো? আচ্ছা, আমি এতক্ষণ ধরে বলছিলাম যে আমি বলছি তোমরা ইন্টারমিডিয়েটের বা 9-10 যে বোর্ড বইটা সেটা পড়তে, আর এসএসসির বাংলা বা যে বই দিচ্ছে ওটা পড়লে ওটা থেকে প্র্যাকটিস করলেই হবে। বোঝো নাই মনে হয় না ভাইয়া? তোমরা মনে হয় ভুলে গেছো তোমাদের মূল কেম, তোমাদের যে মেন যে মাদারকে ভুলে গিয়েছো। 9-10 একটা বোর্ড বই আছে, ওটা পড়লে এনাফ। ইন্টারমিডিয়েটের সাহিত্য বই আছে, যেটা ইন্টারমিডিয়েট দেখছো তোমরা, হ্যাঁ, গল্প গদ্য আছে, হ্যাঁ, সাহিত্য সংক্ষিপ্ত সিলেবাসে, ওটা পড়লে এনাফ। এর বেশি কিছু পড়া লাগবে না। আর পারাবার থেকে প্র্যাকটিস করলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা ভাইয়া, তোমরা কি বলছো? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আমি বলছি সন্ধি বিচ্ছেদ। সন্ধি শব্দ হচ্ছে মিলন। মিলন কি চারটায় হয়? বি যোগ আ যোগ ক্রি যোগ অন, চারটা কি মিলন হয় কখনো? মিলন হয় দুইটায়, হয় স্বরের সাথে ব্যঞ্জনের হবে, অথবা ব্যঞ্জনের সাথে স্বরের হবে। তোমরা যারা চারটা বলেছো, তোমরা কোন লজিকে চারটা বলেছো আমাকে বুঝাইতে পারবা? বি যোগ আ যোগ ক্রি যোগ, শুধু চিল্লালে কি মার্কেট পাওয়া যায়? তাহলে এই কথা কেন কইলা? আর কখনো উল্টাপাল্টা উত্তর দিবা না, ঠিক আছে? আবার বলছি, জফলা থাকবে, জফলা। সন্ধির একটা নিয়ম আছে, জফলা থাকলে রস্বীকার হবে। তো বলো, জফলা থাকবে যেখানে রস্বীকার হবে সেখানে। দেখো, অত্যাচার, অত্যাচার, এখানে জফলা আছে তাই না? তো জফলাটা আমরা কেটে দিব, জফলাটা আমরা মুছে ফেললাম। জফলা মুছে আমরা কি দিলাম? অতি দিয়ে দিলাম। অত, অতি দিয়ে দিলাম, তো কি দিলাম বলতো? আমরা অতি দিয়ে দিলাম। তো অতি যোগ আচার। তো বলতো, জফলা থাকবে যেখানে রস্বীকার হবে সেখানে। জফলা থাকবে যেখানে রস্বীকার হবে সেখানে, তো স্বাভাবিক। তো এখন দেখো, ব্যাকরণে বি আছে, তার মানে ব্যাকরণ হয়ে যাবে বি। এই রস্বীকারটা হয়েছে, জফলা রস্বীকার হয়ে গেছে। তো বলো বিটা কেন হয়েছে, বুঝতে পেরেছো? সারা জীবন মুখস্থ করে আসছো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কোনো কিছু মুখস্থ করবা না, করবা না, করবা না।
সবকিছু বুঝে বুঝে পড়বা। আমি যে ব্যাকরণে বি লিখলাম, বি বর্ষিকার বিটা, এটা কেন লিখেছি এটা বুঝতে হবে তোমাকে। কেন লিখছি? কারণ আমরা জানি সন্ধিতে জফলা থাকলে রস্বীকার হয়, জফলা থাকবে যেখানে রস্বীকার হবে সেখানে। যেমন ইত্যাদি, ইত্যাদি জফলা আছে, তাহলে কি হচ্ছে ইতি যোগ আদি জফলা, জফলা থাকছে রস্বীকার আছে বি। তো বাকি আছে কি বলতো, বাকি আছে কি বলতো, বাকি আছে কি আ, বি যোগ আ, বি যোগ আকরণ, বি যোগ আকরণ। তো বি যোগ আকরণ হচ্ছে সন্ধি, বি যোগ আকরণ হচ্ছে কি বলতো সন্ধি, বি যোগ আকরণ হলো সন্ধি, এটা হচ্ছে সন্ধি, রাইট? তো তোমরা আমার সাথে একটু বলো তো, এই ব্যাকরণের শব্দের অর্থ কি বলতে পারবা? ব্যাকরণ শব্দের অর্থ কি বলতে পারবে কেউ বলো তো? এতক্ষণ তো একদম বাচ্চাদের পড়া এগুলা, তাও দেখি পারো কিনা। বলো ব্যাকরণ শব্দের অর্থ কি বলো তো, বলো ব্যাকরণ শব্দের অর্থ কি বলতে পারবা? ব্যাকরণ শব্দের অর্থ কি বলো, একজনও নাই? শরম করতেছে স্যার, হ্যাঁ আসলে শরমের বিষয়, যাই হোক। ব্যাকরণ শব্দের অর্থ কি তাও বলো না। আচ্ছা তোমাদের ব্যাপারটা হচ্ছে এমন না যে ভাই আমরা আহ সবই পড়া শেষ করছি, এ প্লাস সবকিছু পেয়েছি, সব মানে যার সাথে সংসার করলাম 12 বছর পড়ালেখা করছি, কিন্তু যা সংসার করলাম, তো তার সম্পর্কে আমরা জানি না, আমি তার নামের অর্থ কি, সে কে আসলে, বাবা মাকে জানার দরকার ছিল কিনা বলো? দরকার ছিল, তখন জানতেই চাও নাই। ব্যাকরণ শব্দের অর্থ হয়েছে বিশেষভাবে বিশ্লেষণ, ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। Sorry, sorry. ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ, ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ, বিশ্লেষণ। এখন আমি যে কথাটা বলছি, এই যে বি, এই যে বিটা এবং এই যে আটা, বি প্লাস আ, তোমরা যারা বলছো এই বি প্লাস আ হলো একটা সন্ধি। আর এই যে ক্রি, এই যে করণটা, করণটা ভাঙছো, করণটা ভাঙলে কি হয়? ক্রি যোগ অন, করণ। এই ক্রি যোগ অন, করণ, এটা হচ্ছে একটা কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। এবার দেখো, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এটা পুরাটা হলো ব্যাকরণের বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। তো আমি কি বলেছি বলে তো, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এটা হলো ব্যাকরণের বিশ্লেষণ। আর শুধুমাত্র যদি বলি বি যোগ আকরণ, তাহলে সেটা সন্ধি। বি যোগ আকরণ হলো সন্ধি, আর বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এটা হলো ব্যাকরণের বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছো এরপরে, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ, যদি ভাঙে ভাঙে বলি, বি যোগ আ হলো সন্ধি, ক্রি যোগ অন হলো কৃৎপ্রত্যয়। ওকে, আমরা এতক্ষণ ধরে ব্যাকরণের অনেক বাচ্চা বাচ্চা তথ্য শেষ করলাম। এখন আমরা তোমাদের সাথে এখন যে জিনিসটা প্রকাশ করব, আশা করি সবাই বুঝতে পারবা। এখন আমরা ব্যাকরণ সম্পর্কে কিন্তু আর তথ্য জানবো। ব্যাকরণ, ঝটপট লিখো, দ্রুত লিখো, স্টার দিয়ে লেখো। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, দ্রুত লিখবা। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, নামটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে নাও, খুবই কঠিন একটা নাম। মেনুয়েল, মেনুয়েল দা আসুম্পসাও, মেনুয়েল দা আসুম্পসাও, আস, আস, একটা দশা কম হয়ে গেছে, মেনুয়েল দা আসুম্পসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। মেনুয়েল দা আস, আস দশকে সু, ম, প, সুম্প সাও, মেনুয়েল দা আসুম্পসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। মেনুয়েল দা আসুম্পসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। মেনুয়েল দা আসুম্পসাও, বা জানো কত সালে? 1743 সালে, 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মেনুয়েল দা আসুম্পসাও, 1743 সালে। স্টার দিয়ে লিখো। প্রথম ইংরেজি ভাষা, ও আচ্ছা সরি, এটা পাশে লেখো পর্তুগিজ ভাষায়,
পর্তুগিজ ভাষায়। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ ভাষায়। ম্যানুয়েল দা আসুম্পসাও পর্তুগিজ ভাষায়। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুম্পসাও পর্তুগিজ ভাষায়। এরপর লিখো প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ, দ্রুত লিখবা। প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন, দ্রুত লিখতে হবে। প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন নেথালিয়েন, নেথানিয়েল ব্রাসি হেলহেড। নেথালিয়েন ব্রাসি হেলহেড। নেথালিয়েন ব্রাসি হেলহেড। আচ্ছা, আবার বলছি, নেথালিয়ান ব্রাসি হেলহেড 1778 সালে। 78 সালে প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন নেথালিয়ান ব্রাসি হেলহেড। আর ম্যানুয়েল দা আসুম্পো সাওর রচনা করেছেন পর্তুগিজ ভাষায় 1740 সালে। স্টার দিয়ে লেখো প্রথম বাঙালি হিসাবে বাংলা ব্যাকরণ রচনা করেন, দ্রুত লিখবা, দ্রুত লিখবা। প্রথম বাঙালি হিসাবে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। প্রথম বাঙালি হিসাবে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। তার পাশে লিখো তার ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক হিজিবিজি তথ্য দিচ্ছি না, মানে যেটুকু প্রয়োজন সেটুকু আয়োজন করতেছি আর কি। হ্যাঁ, গুছাই দিচ্ছি পড়াটাকে। প্রথম বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ রচনা করেন গৌড়ীয় ব্যাকরণ। সরি, প্রথম বাঙালি হিসাবে বাংলা রচনা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। তার ব্যাকরণ নাম হলো গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায়, তার ব্যাকরণ নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায়, তার ব্যাকরণ নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ওকে, গৌড়ীয় ব্যাকরণ। অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকাও। ব্যাকরণ সম্পর্কে আবার বলছি। ব্যাকরণ হলো বি যোগ আকরণ, এটা সন্ধি। বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এটা হলো ব্যাকরণের বিশ্লেষণ। বি যোগ আ হলো সন্ধি, ক্রি যোগ অন হলো কৃত প্রত্যয়। বি যোগ আ যোগ ক্রি যোগ অন বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুম্পসাও 1778 সালে, 1743 সালে পর্তুগিজ ভাষায়। এরপরে প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন নেথালিয়ান ব্রেসিহ্যাল হেড 78 সালে, 1700। এরপরে প্রথম বাঙালি হিসাবে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। তার ওই ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। বাস, এটুকু বুঝছো? ক্লিয়ার? এটুকু বুঝছো? এটুকু বুঝতে পেরেছো সবাই? অল্প একটু বুঝতে পেরেছো? অনলাইনে পড়াইয়ে এগুলো হচ্ছে ঝামেলা। আস্তে আস্তে ছোট্ট বাচ্চাদের মতো বোঝাইতে হবে এভাবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? একে, এবার আমরা আসি, এবার যে কাজটা করব, ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি। তোমরা বলতে পারবা আলোচ্য 4টি কি কি? জানো তোমরা? জানো, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব। আচ্ছা ভাই, আমাকে একটা জিনিস বলতে পারবা, কোনটা কোন জায়গা থেকে আলোচনা হয়েছে এমন কেউ আছে সব বলতে, সবগুলো পারবা? মানে ব্যাকরণে কোন টপিক, কোন আলোচ্য বিষয়ের অংশ, এটা কি পারবা? কোনটা কোন জায়গা থেকে আসছে বলতে পারবা কেউ? কোনটা কোন জায়গা থেকে আসে, যেমন সমাস আসছে কোত্থেকে, কারক আসছে, সমাস কোত্থেকে আসছে বলতে পারো? সমাস, সমাস কোত্থেকে আসছে, সন্ধি কোত্থেকে আসছে, শব্দ কোত্থেকে আসছে, তারপর হচ্ছে যে পদার্থ নির্দেশক কোত্থেকে আসছে, এগুলো জানো তোমরা? জানো না? আমি জানি যে তোমরা বাচ্চারা এত বেশি উল্টাপাল্টা পড়াশোনা করো, সারা রাত ধরে মুখস্থ করবা,
হ্যাঁ, সমাস শব্দত্ব, সমাস শব্দত্ব, সমাস শব্দত্ব, উপসর্গ শব্দত্ব, উপসর্গ শব্দত্ব, অনুসর্গ শব্দত্ব, এভাবে করে সারা দিন পাগলের মতো পড়বা, সারাক্ষণ পড়বা, কিন্তু মাথায় কিচ্ছু মনে থাকবে না। তাহলে একটা পড়ার একটা কৌশল আছে। তাহলে শরীফ স্যারের ক্লাসে কারণটা কি তাহলে? কৌশল অবলম্বন করা, টেকনিক অবলম্বন করা, এবং যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই পড়া, অতিরিক্ত পড়া যাবে না। তা ধ্বনিতত্ত্ব পাশে লিখো। ধ্বনি, ধ্বনি ও সন্ধি, ধ্বনি ও সন্ধি, মূর্ধন্য ও মূর্ধন্যস্ব এর বন্ধু। তাহলে আমরা কি বানাইছি এটাকে? ধ্বনি ও সন্ধি, মূর্ধন্য ও মূর্ধন্যস্ব এর বন্ধু। মূর্ধন্য মানে কি বলতো? নত্ব বিধান। মূর্ধন্যস্ব মানে কি বলতো? সত্য বিধান। তার মানে নত্ব সত্য বিধান, ধ্বনি সন্ধি আলোচিত হয়েছে কোথায় বলতো? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়েছে। আর বাক্য তত্ত্ব বা পদক্রমটা কি বলতো? বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। আবার বলছি, বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। এটা বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচনা বিষয়। বাক্যতত্ত্ব বা পদক্রম কি আলোচনা হয় বলতো? বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। তাহলে কি? এই যে বা আছে, বা দিয়ে মানে কি বলতো? বাচ্চ। এই বা দিয়ে মানে কি বলতো? বাক্য। এক দিয়ে মানে কি বলতো? এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ। উক্তি মানে কি বলতো? উক্তি পরিবর্তন। উক্তি মানে হচ্ছে উক্তি পরিবর্তন। জ্যোতি মানে কি বলতো? জ্যোতি চিহ্ন। জ্যোতি মানে হলো জ্যোতি চিহ্ন। বাগানে মানে হচ্ছে বাগধারা। বাগানে হচ্ছে বাগধারা। আবার বলছি, বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল হলো বাক্যতত্ত্ব বা পদক্রম আলোচনা হয়। বাক্যতত্ত্ব পদক্রমে কোথায় আলোচিত হয়? বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। আচ্ছা, প্রথম বা দিয়ে হয়েছে বাচ্য, তারপরে বা দিয়ে বাক্য। এক দিয়ে এক কথা প্রকাশ, উক্তি মানে হচ্ছে উক্তি পরিবর্তন, জ্যোতি মানে জ্যোতি ছিন্ন, বাগানে মানে হচ্ছে বাগধারা। তার মানে বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল মানে কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্ব বা পদক্রম আলোচিত হয়, তাই না বলো? ইয়েস। অর্থতত্ত্ব মানে কি বলতো? শব্দের শেষে। শব্দের শেষে কি থাকবে? শব্দের শেষে কি থাকবে? হ্যাঁ, আমরা এটা এভাবে লিখবো। শেষে অর্থ থাকবে। শেষে কি থাকবে বলতো? অর্থ। শেষে কি থাকবে? শেষে অর্থ থাকবে। হ্যাঁ, শেষে অর্থ থাকবে। সেটা হচ্ছে অর্থতত্ত্ব। যেমন দেখো, উদাহরণ দিচ্ছি আমি, গৌণার্থ। গৌণার্থ, 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 মুখ্যার্থ, বিপরীতার্থ, সবগুলার শেষে অর্থ আছে। অর্থ আছে, গৌণার্থ, মুখ্যার্থ, বিপরীতার্থ। তো শেষে অর্থ থাকলে কি হবে? অর্থতত্ত্ব হবে। বাস, এই তিনটা মুখস্থ করি। আবার বলছি, তিনটা মুখস্থ করো সবাই। এক নম্বরে, ধ্বনিতত্ত্ব হচ্ছে ধ্বনি সন্ধি মূর্ধন্য মূর্ধন্যশের বন্ধু। ধ্বনি সন্ধি মূর্ধন্য মূর্ধন্যশের বন্ধু। বাক্যতত্ত্ব বা পদক্রম হলো বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। অর্থতত্ত্ব মানে হলো শেষে অর্থ উল্লেখ থাকবে। আবার বলছি, ধ্বনি সন্ধি নত্ব সত্য বিধান ধ্বনিতত্ত্ব। বা হচ্ছে বাচ্য, বা হচ্ছে বাক্য। এক হচ্ছে এক কথা প্রকাশ, উক্তি পরিবর্তন, জ্যোতিষিন্ন, বাগান হচ্ছে বাগধারা। আর এগুলো আলোচিত হয় কোথায়? বাক্য বা পদক্রমে। অর্থ তো বলে শেষে অর্থ উল্লেখ থাকবে। গৌণার্থ, মুখ্যার্থ, বিপরীতার্থ, শেষে অর্থ আছে। এই তিনটা সবাই ক্লিয়ার হয়েছে? তিনটা উপরের তিনটা সবাই ক্লিয়ার হয়েছো? উপরের তিনটা সবাই ক্লিয়ার হয়েছো? উপরের তিনটা সবাই ক্লিয়ার হয়েছে? উপরের তিনটা সবাই ক্লিয়ার হয়েছে? উপরের তিনটা সবাই ক্লিয়ার হয়েছো? বাক্যতত্ত্ব, পদক্রম, বাচ্য, বাক্য, এক কথায় প্রকাশ, উক্তি পরিবর্তন, জ্যোতিচ্ছিন্ন, বাগধারা। উক্তি পরিবর্তন, জ্যোতিচ্ছিন্ন, বাগধারা। হ্যাঁ, সবাই ক্লিয়ার? তিনটা সবাই ক্লিয়ার হয়েছে উপরে? হ্যাঁ, উপরে তিনটা সবাই ক্লিয়ার হয়েছে হইলে বাকি আছে কি? শব্দ বা রূপতত্ত্ব। এই শব্দ বা রূপতত্ত্ব উপরের তিনটা ছাড়া, উপরের এই তিনটা ছাড়া আর যা আছে সবগুলো হলো বি, বি, এস, মানে বাদ বাকি সব। মানে উপরে যা আছে এগুলো ছাড়া বাদ বাকি সব যা আছে সবগুলো হলো শব্দ বা রূপ আলোচিত হয়। আবার বলছি, উপরে তিনটা ছাড়া বাকি যত টপিকস আছে ব্যাকরণে,
যত টপিকস আছে ব্যাকরণে সবগুলো শব্দ বা রূপ তত্ত্বে আলোচনা হবে। সবগুলো শব্দ আর রূপ আলোচিত হবে, সবগুলো শব্দ রূপ তত্ত্বে, সব টপিকস বাকি। বলছো স্যার আরেকবার বলেন, আমি কি আর একবার বলবো? আর তিনবার বলবো? আর কয়েকবার বলবো? একবার কেন? আবার বলছি, ব্যাকরণ আলোচ্য বিষয় হলো চারটি। একটা হলো ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব। ধ্বনিতত্ত্ব হলো ধ্বনি সন্ধি, মূর্ধন্য ও মূর্ধন্যের বন্ধু, মানে ধ্বনি সন্ধি নত্য সত্যবিধান আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। বাক্যতত্ত্ব বা পদক্রম হলো বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল, বা বাচ্য বা দিয়ে বাক্য, এক এক কথায় প্রকাশ, উক্তি পরিবর্তন, জ্যোতি ছিন্ন, বাগানে হয়েছে বাগধারা। অর্থতত্ত্ব মানে হচ্ছে শেষে অর্থ উল্লেখ থাকবে, যেমন গৌণার্থ, মুখ্যার্থ, সেটা অর্থ আছে। এতক্ষণ ধরে যে টপিকস গুলো পড়েছি, এর বাহিরে যত টপিকস আছে ব্যাকরণে, সবগুলো আলোচিত হয় শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হবে। যেমন বিবিএস মানে বাদ বাকি সব আলোচিত হয় কোথায়? শব্দ আর রূপ তত্ত্বে। যে আমি তোমাদের বলি, বলো সমাস কোথায় আলোচিত হয়? সমাস এখানে কোথাও কি সমাস আছে? নয়, শব্দ বা রূপ তত্ত্বে। বলতো উপসর্গ কোথায় আলোচিত? উপসর্গ উপসর্গ শব্দ আর রূপ তত্ত্বে, কারণ কোথায় এখানে নাই। বলতো ক্রিয়ার কাল কোথায় আলোচিত হয়? শব্দ আর রূপ তত্ত্বে। বলতো পদার্থ নির্দেশক কোথায় আলোচিত হয়? শব্দ আর রূপ তত্ত্বে। বলতো অনুসর্গ কোথায় আলোচিত হয়? শব্দ আর রূপ তত্ত্বে। তার মানে বলতো যোজক কোথায় আছে? যোজক, আবেগ, এগুলো সব কোথায়? এই জায়গায়। কারণ উপরে কোথাও আমরা এগুলো পড়ি নাই। এগুলো ছাড়া যা আছে সব শব্দ রূপ আলোচিত হয়, বাস। সারাক্ষণ পড়ার দরকার আছে এভাবে সারাদিন মুখস্থ করার দরকার নাই। শর্টকাট টেকনিকে আগে যেতে হবে। একটু নোট লেখো, নোট। এটার পাশে একটু নোট লেখো, বাগধারা, কারক। আচ্ছা, বাগধারার পাশে লেখো অর্থতত্ত্ব, আর কারকের পাশে লেখো বাক্যতত্ত্ব। আচ্ছা, এটার পাশে লিখবা নতুন বোর্ড বই, নতুন বোর্ড বই। আচ্ছা, প্রত্যেকটা যে কিছু পরিবর্তন হচ্ছে আমি তোমাদেরকে লিখে দেবো, প্রতিদিন ক্লাসে লিখে দিবে এগুলা, হ্যাঁ। নতুন বোর্ড বই। আচ্ছা, বাগধারা অর্থতত্ত্ব, কারক হচ্ছে বাক্যতত্ত্বে, এটা কোথায় আছে? বল নতুন বোর্ড বইতে। বাস এটুকু নোট করে রাখো, লিখে রাখো। আর তোমরা বলো, ব্যাকরণ যে আলোচ্য বিষয় চারটা, সুন্দর করে এভাবে যে পড়াইছি আমি, যে এখন থেকে তুমি কোশ্চেন আসলে কি পারবা কি পারবা না? ইয়েস অর নো? আমাকে বলো, আসলে পারবা কি পারবা না? কোনটা কোন জায়গায় আলোচ্য বিষয় আছে, পারবা কি পারবা না? কোনটা কোত্থেকে আসছে ব্যাকরণ, পারবা কি পারবা না? বেশ ভালো লাগছে তো টেকনিকটা। ওকে, আশা করি, থ্যাংক ইউ সো মাচ, আশা করি পারবা সবাই। হ্যাঁ, কোনটা কোন জায়গা থেকে আসে পারবা। আমাদের ঘন্টার পর ঘন্টা মুখস্থ করার দরকার নেই কোনো কিছু, ঠিক আছে? আমরা এইভাবেই পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যা পড়াইছি এতক্ষণ ধরে, এটা তাহলে তোমাদেরকে আমি কি করবো এখন? আমি আবার বলছি একবার, বলার পরে আমি তোমাদের দেখবো তোমরা পড়া পারো কিনা, মুখস্থ হয়েছে কিনা। সাধারণত যারা অফলাইনে পড়ে তো সবাই মুখস্থ পড়ে। যা ভালো পড়াইছেন, না পারলে লজ্জা, লজ্জা ভাই। না আসলে, না আমি জানি তোমরা এই জেনারেশনের ছেলেমেয়েরা, তোমাদের মেধা খুবই একদম ছোট হয়ে গেছে, খুব কষ্ট হয়। মানে সবকিছু তোমরা পারো, কিন্তু পড়াশোনার ধৈর্য তোমাদের খুবই কম। আমি তো তোমরা যখন ক্লাস ওয়ানে পড়ো তখনকার থেকে পড়াচ্ছি আমি, তো তোমাদের না আন্টিরও পড়াইতেছি, বাট এরকম আঙ্কেল আন্টিদের দেখতেছি। তো তখনকার সময় খুবই দ্রুত পড়াইতাম আমি, দ্রুত। আর এখন কি পড়াচ্ছি? আস্তে আস্তে শর্টকাটে সুন্দর করে ধরে ধরে পড়াচ্ছি। কারণ নিতে পারবে না, তোমাদের কিভাবে পড়াইতে হবে, কারণ তোমাদের খুব বাচ্চা এখন, মানে মেধার দিক তোমরা বাচ্চা। ওকে, এবার আসি আমরা সবাই। হ্যাঁ, সব দোষ ফোনের, একদম সত্যি কথা। মনে থাকবে কিভাবে? পড়তে যাই তো তুমি একবার ফোন টেপো, আবার চিন্তা, আবার আবার একটু পড়ার শিট ধরো, আবার একটু চিন্তা করো যে কি করা যায়, পড়বো, রুটিন করব, আবার অমুক দেওয়া করবো, আবার একটু রিভিউ দেখো যে আজকে কোন বইটা কিনবো, তারপর কোন বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখো, হারি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ছবি তুলে রাখো, এটা করো। আরে ভাই, এত কিছু সময় পাও কই? বই রাখবি পাও না, আর এত কিছু সময়। যাকে, এবার আসি আমরা, এতক্ষণ তো যা পড়াইছে ব্যাকরণ। বিযোগ আকরণ হলো সন্ধি, আর বিযোগ আযোগ ক্রিযোগ অর, এটা হলো ব্যাকরণের বিশ্লেষণ।
ব্যাকরণ প্রথম রচনা করেন ম্যানুয়েল দা আসুম্পসাও পর্তুগিজ ভাষায়। পরবর্তীতে ইংরেজি ভাষায় রচনা করেন নেথালিয়ান ব্রাসি হ্যালহেড। পরবর্তীতে প্রথম বাঙালি হিসাবে বাংলা রচনা করেন রাজা রামমোহন রায়। ওই ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। আমরা চলে আসি ব্যাকরণের আলোচ্য বিষয়, সেই ব্যাকরণটা আসলে কি। ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি: ধ্বনিতত্ত্ব, ধ্বনি, সন্ধি, মূর্ধন্য মূর্ধন্যাংশের বন্ধু। বাক্যতত্ত্ব পদক্রম: বাবার এক উক্তিতে জ্যোতি বাগানে গেল। অর্থতত্ত্ব মানে হচ্ছে শেষে অর্থ উল্লেখ থাকবে, যেমন গৌণার্থ, বিপরীতার্থ, মুখ্যার্থ। এরপর আমরা যাচ্ছিলাম শব্দ আর রূপতত্ত্ব। উপরে যা পড়েছি এর বাইরে যা আসবে সবগুলো শব্দ আর রূপ আলোচিত হবে। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? এখন লিখবো আমরা একদম ব্যাকরণের প্রথম টপিক্স এর নাম হলো ধ্বনি বা বর্ণ। কি নাম বলতো? ধ্বনি বা বর্ণ। আমি আবার বলছি, তোমাদেরকে যা পড়াও সবাই নতুন মনে হবে এখন এই মুহূর্তে। আবার এখন যা পড়ে সবাই নতুন মনে হয়েছে, আরো সামনে আরো নতুন মনে হবে। সবগুলোই কিন্তু বোর্ড বই থেকে আমি পড়াচ্ছি, একটা বাইরেতে পড়াচ্ছি না। সব দোষ পড়ে মনে থাকে না, বলবো কি কি আচ্ছা, বলো তো সবাই এবার বর্ণ কয় প্রকার? দেখি কে পারবা। বর্ণ কয় প্রকার দেখি, কি পড়ে কি পড়াশোনা করো দেখি একটু শুনি। বর্ণ কয় প্রকার দেখি বলো তো। ওয়াও, মানে কি কনফিডেন্স তোমাদের যে আমি তোমাদেরকে এত সহজ প্রশ্ন করবো, তাই তো? যে তোমরা সব পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারেক্টে হয় নাই। বর্ণ চার প্রকার। তোমরা পারবা এটাও আমার বিশ্বাস করি। হ্যাঁ, মোবাইল টিপে কুল পাওয়া পড়বা কখন, তাই তো? এটা বোর্ড বইতে আছে চার প্রকার, নতুন বোর্ড বইতে চার প্রকার আছে। স্বরবর্ণ একজনের হয় না আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। বর্ণ চার প্রকার: স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। আচ্ছা, স্বরবর্ণ জানো তোমরা 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, সেটা জানো। যুক্ত বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। আচ্ছা, স্পষ্ট বোঝা যায়, যদি স্পষ্ট বোঝা যায় যে চয় চয় যুক্ত বর্ণ, চয় চ, লয় লয়, নয় নয়, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যুক্ত বর্ণ। এটা যুক্ত যুক্ত যা আছে বর্ণের সাথে, এটা বোঝা যায় স্পষ্ট, সহজ। এটা হচ্ছে নাম কি? স্বচ্ছ। যদি কঠিন হয়, কঠিন হয়, সহজে বোঝা যায় না, খালি চোখে দেখা যায় না, যেমন বিজ্ঞান, যেমন ব্রাহ্মণ, এটাকে অস্বচ্ছ বলা হয়। যুক্ত বর্ণ কয় প্রকার? দুই প্রকার, একটা স্বচ্ছ, একটা অস্বচ্ছ। স্পষ্ট বোঝা গেলে স্বচ্ছ, আর অস্পষ্ট বা কঠিন হলে ওটা অস্বচ্ছ। সংখ্যা বর্ণ 10টি, কয়টি? 10টি, শূন্য থেকে 9। সংখ্যা বর্ণ 10টি, শূন্য থেকে 9, সরি, শূন্য থেকে 10। আচ্ছা, এখন তোমরা আমাকে বলতে হবে, আর একটা প্রশ্ন করি, বলো তো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কি বা বিকল্প নাম কি? কি বলতে পারবা? বোর্ড বইতে ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম কি, কে বলতে পারবা ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম? ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম, এগুলো বোর্ড বইতে আছে ভাইয়া, বোর্ড বইতে আছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম কি? আজকে বেসিক ক্লাসে যে অবস্থা তোমাদের হয়, তাহলে সামনে কিভাবে আগাবো তোমাদেরকে নিয়ে বলো তোমরা? এত অবস্থা হলে বাংলার তাহলে কিভাবে হবে বলো? বাংলাতে 35 মার্কস, অনেক কোশ্চেন, অনেক প্রতি বছর ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশি বাংলাতেই ফেল করে। আমরা কেউ খোঁজ রাখি না, কারণ সবাই ভাবি আমরা ইংলিশ ইংলিশ কঠিন, ইংলিশ কঠিন, অথবা বাংলা যে কত কঠিন আমি জানি না। কত কোশ্চেন আসে, ঢাকা ভার্সিটির প্রশ্ন এত সহজ হয় কিন্তু উত্তরটা অনেক কঠিন হয়। বুঝতেই পারে না, মনে হচ্ছে সবই উত্তর। এজন্য লাস্ট পর্যন্ত পাস না করলেও সবাই ফেল নিশ্চিত করে, ঠিক আছে? 90% ফেল করে, 10% পাস করে, কেন? এটাই কারণ।
যাকে কি লিখছো তোমরা? অ- অস্বচ্ছর আরো কয়েকটা অস্বচ্ছ হচ্ছে বিজ্ঞান ঘেও আছে, ব্রাহ্মণ হম আছে, তারপরে বৃক্ষ ক্ষিয় আছে ভাই, বুঝতে পেরেছো? আর উদাহরণ। ওকে। আচ্ছা, আবারও বলছি, খেয়াল করো। ব্যঞ্জন মানে আরেক নাম হচ্ছে অনুবর্ণ। ব্যঞ্জন মানে আরেক নাম হচ্ছে অনুবর্ণ। লিখে রাখো পাশে। ব্যঞ্জন মানে বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ, আরেকটা হচ্ছে অনুবর্ণ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এবার। বলো, বলো বর্ণ কয়টি বলো তো? বর্ণ হলো 50টি। এই 50টি বর্ণর অর্ধমাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রা কয়টি? দেখো, আমার হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসিন হল ছিল। আমি মহসিন হলে আমার রোম নাম্বার ছিল 50। সবাই আমাকে জিজ্ঞেস করতো, ভাইয়া 50 নম্বর রোমটা বুঝলাম আপনার, কিন্তু আপনি 50 নম্বর রোমের নিচে এটা কি লিখলেন? 8 সমস্ত 10/32। আমি লিখেছি 8 সমস্ত 10/32। আমি লিখেছি 8 সমস্ত 10/32। সরি, আমার 16 থেকে 10 না, 16 থেকে 9 হবে, 0 থেকে 9। আচ্ছা যাই হোক, 8 সমস্ত 10/32 হবে। দেখো তো, 8-এর সাথে অর্ধেক মাত্রা। 8 সমস্ত 10/32 মানে কি বুঝছো? 8-এর সাথে অর্ধেক মাত্রা, অর্ধমাত্রা আছে 8টি। 32 উপরে পূর্ণ মাত্রা আছে, পূর্ণ মাত্রা আছে 32টি। 10-এর উপরে কোনো মাত্রা নাই, মাত্রাহীন হয়েছে 10টি। মাত্রাহীন কয়টি বলতো? 10টি। তো আমাকে যে কেউ জিজ্ঞেস করতো, ভাইয়া আপনার রোম নাম্বার 50, ওটা ঠিক আছে, বাট আপনি এর নিচে লিখছেন 8 সমস্ত 10/32, কেন লিখছেন? আমি জিজ্ঞেস করি, দেখো ভাই, 8-এর সাথে অর্ধেক মাত্রা আছে না? অর্ধেক মাত্রা, হ্যাঁ, অর্ধমাত্রা 8টি। 32-এর পূর্ণ মাত্রা আছে না? পূর্ণ মাত্রা আছে 32টি। 10-এর উপরে মাত্রা, মাত্রাহীন হচ্ছে 10টি। আমি তোমাদেরকে এটুকু জায়গা থেকে একটা প্রশ্ন করব, করতে পারি? জানি যে তোমরা পারবা না, তাও করি। একদম ইজি কোশ্চেন, বলো তো, মাত্রা আছে কয়টিতে? ঝটপট 30 সেকেন্ড সময় দিলাম। মাত্রা আছে কয়টিতে? এখন পর্যন্ত অ্যান্সার আসে নাই, কোনো নাই। মাত্রা আছে কয়টিতে? এখন পর্যন্ত আসে নাই কোশ্চেন। ওকে, পেয়ে গেছি। নূপুর বলেছে 32টি, সবাই বলেছে 32টি। অথচ কি বোকা ছেলে মেয়েরা! আমি বলেছি মাত্রা আছে কয়টিতে, মানে অর্ধমাত্রা 8টি, পূর্ণ মাত্রা 32টি, 40টা হওয়ার কথা ছিল। সবাই লিখছে 32টা। প্রশ্নটা শুনোই না, উত্তরটা আগে দিয়ে দাও। তো তোমাদের সাথে তোমরা কতটা মেধাবী বুঝতে পেরেছো এবার? তোমরা আগে উত্তরটা দিয়ে দাও, পরে প্রশ্ন পড়ো, কারণ এত ইজি কোশ্চেন, ব্যাপার না। ঠিক আছে, আগে সবসময় প্রশ্ন বুঝতে হয় যে কি বলতেছে, ঠিক আছে? বুঝছো বাচ্চারা? অনেক মেধাবী ছেলেমেয়েরা, জেন জি আমাদের, বুঝতে পেরেছো? জানতে হবে। তা আবার বলছি, আমি বলছি মাত্রা আছে কয়টিতে, আমি কি একবারও বলেছি পূর্ণ মাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি আছে? বলি নাই। তাহলে তুমি 32 কেন লিখলে, আমাকে একটু বুঝাই কইতে পারবা কেন লিখছো? না বুঝে কোনোদিন উত্তর দিও না, হ্যাঁ। যাই হোক, মোট বর্ণ আছে 50টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি, মাত্রাহীন হলো 10টি, আর মাত্রা আছে 40টিতে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট। সেটা কি বলতো? আমরা এখন চলে যাব বর্ণমালা কয়টি বলতো? বর্ণমালা। দেখো ভাই, বর্ণমালা করে দেখি, বলবে বর্ণমালা কয়টি বলতো? হ্যাঁ, বর্ণমালা হচ্ছে একটি, সেটা হচ্ছে বাংলা বর্ণমালা। দেখো ভাই, পৃথিবীর প্রত্যেকটা দেশে বর্ণমালা আছে, যেমন ইন্ডিয়াতে বর্ণমালা অনেকগুলো, তাতে অনেকগুলো রাজ্য আছে। আমাদের রাজ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে বাংলা বর্ণমালা। নাম কি? বাংলা বর্ণমালা। এবার আসি আমরা। আমরা তোমরা পড়ছি স্বরবর্ণ, পড়বো এখন। স্বরবর্ণ কয়টি? 11টি। তার ভিতরে সংক্ষিপ্ত রূপ আছে হয়েছে একটিতে, সেটা হচ্ছে 11টি। স্বরবর্ণ 10টি স্বর কার আছে? 10টিতে। নাই করিতে সেটা একসাথে স্বরীয়। এই স্বরীয়টাতে স্বরবর্ণ বা এটাতে সংক্ষিপ্ত রূপ নাই। সংক্ষিপ্ত রূপ আছে 10টিতে স্বরীয়। আবার বলছি, এটাতে নেই। সংক্ষিপ্ত রূপ কার কেন হয়েছে দেখো তো, আ কার, রস্যি কার, রস্যু কার, দীর্ঘি কার। অর্থাৎ এই যে কার কার আছে, এরকম কার আছে 10টিতে, নাই স্বরীয়তে। এই স্বরবর্ণটা আমরা দুই ভাগে প্রথমে নিচ্ছি। ঋস্বস্বর, দীর্ঘস্বর বলি আমরা যাকে, ঋস্বস্বর দীর্ঘস্বর ভাবে। আমরা দেখো, আমরা অর্ধস্বর বলছি, কি বলছি বলতো? একটা অর্ধস্বর, দুই ভাগে। আরটা বলছি আমরা দীর্ঘস্বর। আচ্ছা ভাই, একটু খেয়াল করে তো, আমি অর্ধস্বর দীর্ঘস্বর কেন বলেছি? তোমার মাথার মধ্যে ঢুকতে পারে, আচ্ছা ভাইয়া এটা কি কাহিনী, খুলে গন্ত। অর্ধাস্বর দীর্ঘস্বর, অর্ধাঙ্গী ছিল, অর্ধাঙ্গী। আমরা কি বলি, আমার বাম পাজরের হাড় দিয়ে তোমাকে তৈরি হয়েছে প্রিয়তমা, অর্ধাঙ্গী তুমি আমার, এভাবে বলি আমরা। তাহলে আমরা দেখি তো কিভাবে হয়েছে। দীর্ঘস্বর হয়েছে দীর্ঘী। এই দীর্ঘী এর অর্ধাঙ্গী কি বলে তো? রশ্মি। রাইট।
আমার ওই অর্ধাঙ্গে বাম পাশে দিয়ে রশ্মি তৈরি হয়েছে। দীর্ঘাও এর অর্ধাঙ্গে কি বলতো, রস্যাও। ওই এর অর্ধাঙ্গে কি বলতো, এ। ও এর অর্ধাঙ্গি হয়েছে ও। এই যে আমরা আমাদের চারটা অর্ধাঙ্গি পেয়ে গেছি, বলো কয়টা অর্ধাঙ্গি পেয়েছি? চারটা অর্ধস্বর। ই, ও, এ, ও। তো অর্ধস্বর কয়টি বলতো? চারটি। বলো অর্ধস্বর কয়টি বলতো? চারটি। তো আমাদের এই দীর্ঘস্বরের দীর্ঘ যে অর্ধেকটা আসছে, ওটা অর্ধস্বর হিসেবে আমরা নিয়েছি, চারটা অর্ধস্বর। তাহলে এই চারটা অর্ধস্বর হলে, তো বাকি আছে দীর্ঘস্বর, বাকি আছে আর কয়টা? সাতটি বাকি আছে। তার মানে চারটা গেলে সাতটা, আর কি আছে? অ, আ, আর আছে রি। এই সাতটি হলো দীর্ঘস্বর। অর্ধস্বর আমরা প্রথমে চারটা পড়াইছি, তারপর বাকি যেগুলো সেগুলো দীর্ঘস্বর বলে। আচ্ছা, এই জিনিসটাতে কতটা কারণ ইম্পর্টেন্ট পড়ানো, কারণটা এখন বুঝবা তোমরা। বলতো স্বরবর্ণের ভিতরে যৌগিক স্বর কয়টি বলতো? যৌগিক স্বর হচ্ছে দুইটি। সবাই পারবে। যৌগিক স্বর যে দুইটি, সবাই পারবে। এই সবাই যেটা পারে, এটা কখনো পরীক্ষায় আসে না। সবাই যেটা পারে এটা কখনো পরীক্ষায় আসবে না, আসবে না, আসবে না। সবাই যেটা পারে না সেটাই আসবে। তাহলে সবাই যেটা পারে না সেটা কি? দ্বিস্বর। যৌগিক স্বরের আরেক নাম হলো দ্বিস্বর। দ্বিস্বর। যৌগিক স্বরের আরেক নাম হলো যুগ্ম স্বর। যুগ্ম স্বর। যৌগিক স্বর আরেকটা হচ্ছে যুগ্ম স্বর। যৌগিক স্বর আরেকটা হচ্ছে দ্বিস্বর, আরেকটা হচ্ছে যুগ্ম স্বর। আচ্ছা, দ্বিস্বর কেন বলা হয় ভাই বলো তো? দ্বিস্বর কেন বলা হয় বলো তো? মনের মধ্যে প্রশ্ন আসছে, দ্বিস্বর। মনে বলতেছে কি, আরে ভাই দুইটা স্বর থাকবে তো, এই জন্য দ্বিস্বর বলা হয়। পৃথিবীর সবচেয়ে বুগাস, সবচেয়ে ফাউল কথাবার্তা এগুলো হবে। দুইটা স্বর আসে তো এই যে দ্বিস্বর হবে, এগুলো ভুয়া। তাহলে কি হবে? ওই ভাঙ্গ, ওই ওই ভাঙলে কি হয় বলো তো ভাই? ওই ভাঙলে হবে অ প্লাস রস্যি, ওই। আর ও ভাঙলে কি হবে? অ প্লাস রস্যাও, ও। আচ্ছা এবার আসো, অ, এখানে, এখানে অ। এই যে এখানে অ আছে, এখানে অ আছে, ওই ভাঙছি, অ প্লাস রস্যি, ওই। এখানে অ আছে, দীর্ঘ স্বরে অ আছে, বলো আছে কি নাই? আগে বলো আছে কি নাই? আছে। এখানে অ আছে, এখানেও আছে, দীর্ঘ স্বরে অ আছে। এখানে রশ্মি আছে, এখানে রশ্মি আছে। তার মানে এখানে অর্ধস্বর রশ্মি আছে। তার মানে দীর্ঘস্বর আর অর্ধস্বর। দীর্ঘস্বর অ, অর্ধস্বর রশ্মি। দীর্ঘস্বর আর অর্ধস্বর মিলে কি স্বর হয় বলো তো ভাই? এই দীর্ঘস্বর অর্ধস্বর মিলে কি স্বর হয় বলো তো? দ্বিস্বর। বলে কি স্বর হয় বলো তো? দ্বিস্বর হয়। আর কি স্বর হয়? দ্বিস্বর। আর একটা আছে উদাহরণ, ও। ও ভাঙলে কি হবে? অ প্লাস রস্যাও, ও। এই যে অটা, এই যে অটা, এই অ আর অ, এটা হলো দীর্ঘস্বর। এই যে রস্যাও, এই যে রস্যাও, এটা হচ্ছে অর্ধস্বর। তো অর্ধস্বর আর দীর্ঘস্বর দুটো স্বর আছে না? আছে। এটাকে বলা হয় দ্বিস্বর। এটা কি বলা হয় বলতো? দ্বিস্বর বলা হয়। দ্বিস্বর বলা হয় এটাকে, দ্বিস্বর বলা হয়, রাইট? এই জন্য এটাকে বলা হয় দ্বিস্বর। তো তার মানে এবার বুঝছো তো, যৌগিক স্বর যেইটা, দ্বিস্বর সেইটা। দ্বিস্বর যেইটা, যুগ্ম স্বর সেইটা। এটুকু ক্লিয়ার হয়েছো? এটুকু ক্লিয়ার হয়েছো তোমরা? এটুকু ক্লিয়ার হয়েছো? রেসপন্স করবা, এটুকু ক্লিয়ার হয়েছো? এত চমৎকার একটা ইন্টারেস্টিং ব্যাপার ক্লিয়ার হয়েছে তোমরা? ইয়েস স্যার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি খুব রিল্যাক্সে পড়াচ্ছি, কারণ হচ্ছে যে আমি সকাল 8টা, সাড়ে 8টাতে ক্লাস নিচ্ছি, একদম সকাল থেকে। ইনশাল্লাহ আমরা রিল্যাক্সে সবাই সবাই আমরা সবাই সবাই সাথে সহযোগিতা করবো, হ্যাঁ, রেসপন্স করবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি সেটা শেষ করে ফেললাম। আমরা এটা মুছে ফেললাম। আমরা এটা মুছে ফেলছি, যৌগিক স্বরের ওই আর ও, এটা মুছে ফেলছি। এবার আমাদের হচ্ছে মৌলিক ধ্বনি। বলো তো ভাইয়া, মৌলিক ধ্বনি কয়টি? কে বলতে পারবা? কে বলতে পারবা? কে আছো বলো? মৌলিক ধ্বনি কয়টি? কে বলো? আমি জানি সেটা অনেকে পারবাই না, অনেকে সেটা পারবে না। দেখি মৌলিক ধ্বনি কয়টি বলো তো? মৌলিক ধ্বনি, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি কি বললাম যে অনেকে পারবাই না? কারণ তোমার পুরো প্রশ্ন বুঝো নাই, আগে উত্তর দিয়ে দিছো, আবার বোকা হয়েছো। উত্তর দিচ্ছে কি? সাতটি, 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 ওয়াও। আরে ভাই আমি বলছি মৌলিক ধ্বনি কয়টি? 37টি। ভাইয়া একটু বোর্ড বোর্ডে পড়ো, হ্যাঁ প্লিজ। মৌলিক ধ্বনি 37টি। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হলো 7টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। 30 আর 7 37টা। আমি কি একবার বলেছি মৌলিক স্বরধ্বনি কয়টি? বলি নাই তো, উল্টা পাল্টা উত্তর দিছো কেন? আর উত্তর, আর উল্টা উত্তর দিবা? বলো, করে করবো না।
ওকে, থ্যাংক ইউ। মৌলিক ধ্বনি 37টা, আর মৌলিক স্বর ধ্বনি 7টি, ব্যঞ্জন ধ্বনি 30টা। ওকে, এখন আমরা যাবো সামনে দিকে যাবো, যার পর আমরা দেখবো যে জিনিসটা হচ্ছে মজার এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা দেখবো। আমরা এখন দেখবো এই মৌলিক স্বর ধ্বনি 7টি কিভাবে সেটা পড়াবো সবাই। সবাই লিখো, দাও সবাই লিখো। মৌলিক স্বর ধ্বনি 7টি কি, 7টি কি কি, 7টি কি সেটা লিখবো আমরা। ই, এ, এ, এটা চক আকার লিখবা। চক। উ, ও, অ, আচ্ছা সরিয়া। ওকে, ওকে। ই, এ, এ, এটা হলো প্রসৃত। এর পাশে লেখো প্রসৃত। উ, উ, অ, এটার পাশে লেখো গোলাকৃত। গোলাকৃত মানে দেখতে গোল। আর এই আটার পাশে লেখো স্বাভাবিক। খুব মন দিয়ে পড়তে হবে, খুবই মন দিয়ে পড়তে হবে, কারণ ও হ্যাঁ, আমি যাদেরকে পড়াচ্ছি চান্স চান্স পাওয়ার জন্য পড়াচ্ছি কিন্তু, হ্যাঁ, মন দিয়ে খেয়াল করবা। আর যাই হোক, প্রস্তুত, প্রস্তুতের পাশে লিখবা। প্রস্তুত মানে কি জানো, টান হবে, টান, যেমন ই, এ, এ। আবার বলছি, প্রস্তুত মানে টান হবে, যেমন কি ই, এ, এ। গোলাকৃত মানে হচ্ছে গোল হবে, যেমন উ, ও, অ। আবার বলছি, গোলাকৃত মানে কি হবে, গোল হবে, যেমন কি উ, ও, অ। আর স্বাভাবিক মানে হচ্ছে আ হবে, সরে আ। প্রস্তুত যেটা টান হবে সেইটা, গোলাকৃত মানে হচ্ছে গোল হবে, যেমন উ, ও, অ। স্বাভাবিক মানে হচ্ছে সরে আ, আটা। এখন এই যে ই, এ, এ, এটা আমি সামনে বলছি, যেহেতু এটা সামনের দিকে আছে, সামনে, তার মানে সম্মুখ। এটা কি হচ্ছে বলতো, সম্মুখ। এটা পাশে লেখা সম্মুখ। আর ইউ, উ, অ, এটা পিছনে আসতে হবে, এটা পাশে লেখা পশ্চাৎ। এটার পাশে লেখা কি, পশ্চাৎ, পিছনে। আর এই যে আটা মাঝখানে আছে, এটার পাশে লেখো কেন্দ্রীয়। পাশে লেখো কেন্দ্রীয়। যদি মাঝখানে তাহলে কেন্দ্রীয়, যেহেতু এটা সামনে তাহলে পশ্চাৎ, সরি, সামনে আছে সম্মুখ, প্রস্তুত আর সম্মুখ, গোলাকৃত আর পশ্চাৎ, স্বাভাবিক আর কেন্দ্রীয়, বাস। স্বাভাবিক আর কেন্দ্রীয়। আমি জানি তোমরা এটা সারাদিন মুখস্থ করতে হয়তো হয়তো বা, যে ই, এ, এ সম্মুখ, উ, ও, অ পশ্চাৎ, উ, ও, অ পশ্চাৎ। কেন সম্মুখ, কেন পশ্চাৎ, হয়তো তোমরা বুঝতেই পারতা না, খুঁজে পেতা না। ঠিক আছে, আমরা আমরা এই চকটা দিয়ে বুঝে দিচ্ছি। আবার বলছি, ই, এ, এ, এটা হলো সম্মুখ বা প্রস্থিত, টান হয়েছে। উ, ও, অ, এটা গোল হয়েছে, এটা গোলাকৃত এবং পশ্চাৎ। আর আ, এটা মাঝখানে, স্বাভাবিক এবং কেন্দ্রীয়। এখন একটু খেয়াল করো তো, আমি কথাটা বলছি কি তিন ভাবে, দেখো একটু শোনো, আমাদের খেয়াল করো। ই, এ, এ। আবার বলছি, ই, এ, এ। এই ইটা, এটা হলো উচ্চ, মানে অনেক উপরে, উচ্চ। একটু সামান্য কমছে, এটা হচ্ছে উচ্চ মধ্য। একটু কমছে, এটা হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য। আর একদম আ যেটা, সেটা হচ্ছে নিম্ন। আটা হচ্ছে কি, নিম্ন। আটা হচ্ছে কি, নিম্ন, বাস। ই, এ, এ, এটা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। আবার বলছি, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। এরপর হচ্ছে যে, হ্যাঁ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, আর আটা হচ্ছে নিম্ন। আটা কি বলতো, এটা নিম্ন। আটা হচ্ছে নিম্ন। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবার দেখি আমরা, এই যে উ, ও, অ, এটা, এই উটা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, বাস। ই আর উ হলো উচ্চ, এ আর ও হচ্ছে উচ্চ মধ্য, এ আর অ হচ্ছে নিম্ন মধ্য, আর আট হচ্ছে নিম্ন। শুধু এটুকু মৌলিক স্বরধ্বনি 7টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 3 থেকে 4টা প্রশ্ন আসে শুধু এটুকু জায়গা থেকে। শুধু এটুকু জায়গা থেকে একটু মাথা রাখতে হবে এগুলো, হ্যাঁ। আমি আবার বলছি, মৌলিক ধ্বনি 37টি, মৌলিক স্বরধ্বনি 7টি, ব্যঞ্জন হচ্ছে 30টি। স্বরধ্বনি 7টাকে 3 ভাগে ভাগ করেছি, প্রস্থিত, গোলাকৃত, স্বাভাবিক। প্রস্থিত মানে হচ্ছে টান হয়েছে, ই, এ, এ। গোলাকৃত মানে হচ্ছে গোল হবে, উ, ও, আ। এটা সম্মুখ যেটা, এটা প্রস্থিত, গোলাকৃত মানে হচ্ছে পশ্চাৎ, পিছনে।
আর স্বাভাবিক মানে যেটা সেটা হচ্ছে আ, মানে কেন্দ্রীয় আ। এটা কেন্দ্র বলা হয়। ই, এ, এ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। উ, ও, অ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। আর আটা হচ্ছে নিম্ন। এখন আমাকে বলতে হবে একটু সবাই বুঝছো কিনা। চটপট কমেন্টস করো বুঝছো কিনা। সবাই বুঝছো কিনা, সবাই চটপট কমেন্টস করো। সবাই কমেন্টস করো বুঝছো কিনা, এটুকু বুঝছো কিনা। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এতক্ষণ ধরে মোটামুটি স্বরবর্ণ খুঁটিনাটি জানছি। আমরা আরেকটা জিনিস জানতাম, সেটা হচ্ছে অক্ষর। আচ্ছা, অক্ষরটা কি জানো? অক্ষর, যেমন দেখো, স্বর বর্ণ পড়েছি আমরা, স্বর বর্ণ অ, আ, ক, মানে সরি সরি আরো সিদ্ধের এগুলো পড়েছি। স্বর বর্ণ যতটি থাকবে একটা শব্দের ভিতরে ততটি অক্ষর হবে। তাহলে লিখে রাখবো অক্ষর সংজ্ঞাটা। স্বর বর্ণ যতটি অক্ষর হবে ততটি, লিখে রাখো। স্বর বর্ণ যতটি অক্ষর হবে ততটি। যেমন দেখো, বিদ্যালয়, বিদ্যালয়, বলতো বিদ্যালয় কটা অক্ষর আছে বলতে পারবা? বিদ্যালয়, বিদ্যালয় কটা আছে বলতে পারবা? বিদ্যালয়, বিদ্যালয় কটা অক্ষর? বি রশ্মি আছে, আ আছে, ল এর সাথে একটা অ আছে, আসলে থামছে বিদ্যালয়। তো বিদ্যালয় তিনটা অক্ষর আছে, বল কটা অক্ষর আছে? তিনটা। স্বর বর্ণ যতটি অক্ষর হইছে ততটি। আর থামবে যেখানে অক্ষর হবে না সেখানে, থামবে যেখানে অক্ষর হবে না সেখানে। স্বর বর্ণ যতটি অক্ষর হবে ততটি, আর থামবে যেখানে অক্ষর হবে না সেখানে। তো বিশ্ববিদ্যালয় থেমে গেছে অন্তস্থের সাথে, এই জন্য অক্ষর হবে না। তো বিদ্যালয় এই শব্দটিতে তিনটা অক্ষর আছে, বি ই আছে, দা আ আছে, ল এর সাথে একটা অ আছে। থামছে কোথাও অন্তস্থ, তার অক্ষর হয়নি। আমরা যদি বলি মানুষ, মানুষের কটা অক্ষর আছে বলতো? মানুষের, মানুষের তিনটা অক্ষর আছে, একটা হচ্ছে আ, একটা হচ্ছে উ। না, দুইটা অক্ষর আছে, লাস্ট লাস্ট থেমে গেছে লাস্টে, অক্ষর হবে না। তো স্বর বর্ণ যতটি অক্ষর হবে ততটি, থেমে যাবে যেখানে অক্ষর হবে না সেখানে। স্বর বর্ণ যতটি আছে অক্ষর হবে ততটি, থামবে যেখানে অক্ষর হবে না সেখানে। আমার নাম হলো শরীফ, আর শরীফ ওবায়দুল্লাহ। ঠিক আছে, শরীফ ওবায়দুল্লাহ, হয়তো পারাবার বইতে তোমরা দেখতে পাইছো পাশে খুললেই। এই শরীফ ওবায়দুল্লাহ, শরীফের ভিতরে কয়টা অক্ষর? শরীফের ভিতরে স একটা অ আছে, রি একটা ই আছে, দুইটা আছে। থামছে, অক্ষর হবে না। তো বলো, স্বর বর্ণ যতটি অক্ষর হবে ততটি, থামবে যেখানে অক্ষর হবে না সেখানে। তাহলে আমরা এত ধরে যা পড়ছি স্বরবর্ণ সংক্রান্ত সবগুলা বলছি। অ্যাটেনশন প্লিজ। তারপর আমরা ব্যায়াম শুরু করবো। তারপর আমাদের মোটামুটি পড়া একটু ক্লোজ হয়ে যাবে আজকে। অ্যাটেনশন প্লিজ হও। কারণ 2 ঘন্টা তুমি বসে আছো, তুমি বুঝতে পারতেছো তুমি কোথায় আছো। অনলাইনে 2 ঘন্টা পড়তে বিশাল কিছু এটা। থ্যাংক ইউ তোমাকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। বর্ণ যেটা লেখা যায়, ধ্বনি যেটা বলা যায়। বর্ণ, বর্ণ হলো 4 প্রকার: স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, আর যুক্তবর্ণ 2 প্রকার, এটা স্বচ্ছ, এটা অস্বচ্ছ। স্পষ্ট বোঝা গেলে স্বচ্ছ, আর কঠিন বা যেটা অস্পষ্ট সেটা হচ্ছে অস্বচ্ছ। সংখ্যাবর্ণ 10টি, 0 থেকে 9। বর্ণ 50টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, আর পূর্ণ মাত্রা হলো 32টি। 8 সমস্ত 10/32। বাস। আমরা একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে বসে আছে আমাদের আরো একজন গুরুত্বপূর্ণ ইস্যু বসে আছে। সেটা কি বলতো? সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি আমাদের বসে আছে, সেটা হচ্ছে যে স্বরবর্ণ। স্বরবর্ণের সংকেত রূপকে বলা হয় কার। কার আছে 10টিতে, নাই একটি, সেটা হচ্ছে স্বরীয়তে। আমরা এরপরে চলে গেলাম কোথায়? স্বরবর্ণ দুইটাতে আমরা দুই দুই ভাবে ভাগ, 2 প্রকার না, 2 ভাগে ভাগ করেছি। একটা অর্ধস্বর, একটা দীর্ঘস্বর। অর্ধস্বরটা হচ্ছে ই, উ, ও, অ। আর দীর্ঘস্বর কি? ওই দীর্ঘি, দীর্ঘাও, ওই, ও, স্বরেও, আ, রি, এগুলো। এখন আমরা বলছি যে এই দুইটা ভেতরে ওই এবং ও, এটা দুইটা জিনিস এখানে যুক্ত আছে, ওই অরস্যি, ও অরস্য। এই জন্য এটাকে বলা হয় যৌগিক স্বর, যুগ্ম স্বর এবং দ্বিস্বর বলা হয়। দুইটা স্বর আছে, অর্ধস্বর আর একটা আছে দীর্ঘ স্বর আছে এর ভিতরে। যাক, আমরা চলে গেলাম মৌলিক ধ্বনি 37টি। এর ভিতরে মৌলিক স্বর ধ্বনি 7টি,
ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। 7টি স্বরধ্বনিকে আমরা তিন ভাগে ভাগ করেছি: প্রস্থিত, গোলাকৃত, স্বাভাবিক। প্রস্থিত মানে সম্মুখ, গোলাকৃত মানে হচ্ছে পশ্চাৎ, স্বাভাবিক মানে কেন্দ্রীয় মানে মাঝে থাকবে। ই, এ, এ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। উ, ও, অ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। আর এটা হচ্ছে নিম্ন। এখন চলে এসেছি অক্ষরে। স্বর বর্ণ যতটি, অক্ষর হবে ততটি। থেমে যাবে যেখানে, অক্ষর হবে না সেখানে। বাস, ঝটপট জানাও আমাকে, কে কে পারবা? যেটুকু পড়াইছি এখন স্বর বর্ণ তো কারা কারা পারবা? যেটুকু পড়াইছে মুখস্থ হয়েছে? কারা কারা পারবা, মুখস্থ হয়েছে? আমি পারবো, ইনশাল্লাহ পারবো, জি স্যার। অক্ষর তো বললাম, স্বর বর্ণ থাকবে যতটি, একটা স্বর, একটা শব্দের ভিতরে যতগুলো স্বর বর্ণ থাকবে ততগুলো অক্ষর হবে। আর যেন থেমে যাবে, ধাক্কা হবে, আর অক্ষর হবে না। ওকে পারবো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। দেখছো তোমরা কত ট্যালেন্ট! কিছুই এতদিন পড়াশোনা করো না, এখন পড়তেছো মানে পারতেছো, পড়লেই পারবা। এটা কিন্তু মন দিতে হবে, ধৈর্য সহকারে পড়বা ইনশাল্লাহ। ভালো কিছু পেতে হলে, প্রিয় জিনিসটা পেতে হলে একটু কষ্ট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ চান্স পাবা। ওকে, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংকেত রূপকে বলা হয় কি বলতো? ফলা। ব্যঞ্জন বর্ণের সংকেত রূপকে কি বলা হয়? ফলা। ফলা আছে কয়টি বলতো? 6টি। এই 6টি ফলাকে আমি একসাথে লিখবো: যমুনার লবণ। যমুনার লবণ। আচ্ছা, যমুনার লবণ। তো যমুনার লবণ মানে কি বলতো? যমুনার লবণ মানে হচ্ছে যে জফলা, মফলা, নফলা, রফলা, লফলা, বফলা। রাইট। তো দুইটা ন মিলে একটা ন, দুইটা ন মিলে একটা ন, দুইটা ন মিলে একটা ন। তারপরে যমুনার লবণ, আবার বলছি যমুনার লবণ। যমুনার লবণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যমুনা লবণ লিখছো সবাই? যমুনা লবণ দুটো। ওকে, এখন দেখো এই যে ব্যঞ্জন বর্ণটা, এই ব্যঞ্জন বর্ণটা দেখো, আরেকটা হচ্ছে অনুবর্ণ হয়েছে, ঠিক আছে। এই ব্যঞ্জন বর্ণটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আছে, আমরা বলি ব্যঞ্জন বর্ণ হচ্ছে বর্গ আছে 5টা। বর্গ কয়টি বলো তো? 5টি। কি কি? ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। বর্গ আছে 5টি। কি কি? ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। 5টা বর্গ আছে। কি কি? ক, চ, ট, ত। প্রত্যেকটা বর্গের ভিতরে 5টা করে বর্ণ লিখো: ক, খ, গ, ঘ, ও। দ্রুত লিখো: চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ড, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, প, ব, ভ, ম। দ্রুত লেখো। 5টি বর্গ আছে: ক, চ, ট, ত, প। এই বর্গ আছে 5টা: ক, চ, ট, ত, প। বর্গ 5টি: ক, চ, ট, ত, প। এই বর্গ 5টাতে 5টা করে বর্গ আছে: ক বর্গ 5টা, ট বর্গ 5টা, ট বর্গ, ত বর্গ, প বর্গ। রাইট। দ্রুত লেখো, লেখা হয়েছে?
দুঃখিত, একটু অসুস্থতা হঠাৎ করে হয়েছে কয়দিন, কালকে আজকে থেকে হঠাৎ মনে জ্বর আর ঠান্ডা লাগছে, এই জন্য একটু পর পর একটু গ্যাপ হচ্ছে। আচ্ছা, আমি আবার বলছি, খেয়াল করো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা হলো ছয়টি। যমুনার লবণ বলছি, যমুনা মানে জ ফলা, ম ফলা, ন ফলা, র ফলা, ল ফলা, ব ফলা। আর দুইটা ন মিলে একটা ন। যমুনার লবণ মানে ফলা ছয়টি, যমুনার লবণ। এখন কি আমাদের এভাবে পড়তে হবে জফলা মফলা কফলা পড়তে দরকার আছে? দরকার নেই। একসাথে পড়ে বলছি যমুনার লবণ মানে জফলা, ফলা শেষ। ওকে, যাই হোক। বর্গ বলছি পাঁচটি, ক চ ট ত প। প্রত্যেকটা বর্গের ভিতরে পাঁচটা করে বর্ণ আছে, ক থেকে ম পর্যন্ত এই 25টি আছে। বলো কয়টি? 25টি। এই 25টিকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট। স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে 25টি। ক থেকে ম পর্যন্ত 25টা হলো স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন, রাইট? এখন আমরা আসি এই ক থেকে ভ পর্যন্ত, অর্থাৎ ক থেকে ভ পর্যন্ত মানে কি বুঝতে পারতেছো? এই যে এটা সারা মানে বর্গের পঞ্চম নম্বর যেটা মানে নাসিক্য যেটা আছে, নাসিক্য এটা ছাড়া এই ক থেকে ভ পর্যন্ত হয়েছে 20টা হয়। বলো কয়টা হয়? 20টা। এই 20টা হয়েছে নতুন বোর্ড বই। নতুন বোর্ড বই এরা বলছে যে স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন হলো 20টা। আর পুরাতন বোর্ড বইতে বলছে 25টা। 25টা কোথায় বলছে বলতো? পুরাতন বোর্ড বই, পুরাতন বোর্ড। আচ্ছা, আমরা আসলে 20টাই দাগাবো, নতুন যেটা আপডেট। ক থেকে ম পর্যন্ত এই 25টা হলো পুরাতন বোর্ড বইতে আছে। আর স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন, স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন হলো 25টি। এই কথাটা আছে পুরাতন বোর্ড বইতে। আর আমরা যেটা করছি নতুন বোর্ড বইতে, সেটা হলো ক থেকে ভ পর্যন্ত 20টা হলো নতুন বোর্ড বইতে আছে। দ্রুত লিখে রাখবা, দ্রুত লিখে রাখবা। আচ্ছা, এই ক বর্ণটা আসছে কোত্থেকে? ক, খ, গ, ঘ এগুলো আসছে কোত্থেকে? অবস্থানটা দেখো। একটু কষ্ট করে কণ্ঠে হাত দাও, কণ্ঠে হাত দাও সবাই। যে যেখানে আসো, যে অবস্থায় আছো, একটু হাতটা কণ্ঠে দিয়ে দাও। দেওয়ার পরে একটু উচ্চারণ করো ক, খ, গ। দেখো কাঁপছে না? কণ্ঠটা কাঁপছে। তো ক বর্গ হয়েছে কণ্ঠ থেকে আসে, কণ্ঠধ্বনি। তো কণ্ঠ বর্ণ। তো ক বর্গ আসে করতে পারতো কণ্ঠ থেকে। আবার বলছি, ক বর্গ আসে করতে পারতো কণ্ঠ থেকে। তো কণ্ঠ থেকে মানে কণ্ঠ যেটা ক বর্গ সেটা, কণ্ঠ যেটা ক বর্গ সেটা, রাইট? এরপর আসে চ। উচ্চারণ করতে চ মানে শুরুটা হবে কিন্তু কণ্ঠ থেকে, তারপরে মুখের ভিতর দিয়ে মুখ গহ্বর ভিতর দিয়ে আস্তে আস্তে দাঁতে লাগবে, দাঁত থেকে ঠোঁটে লাগবে, এভাবে কিন্তু বের হবে বর্গটা। আবার উচ্চারণ করে চ। দেখো জিহ্বা উপরে তালুর সাথে লাগে কিনা দেখো তো, একটু লাগে। চ, ছ, জ, ঝ। জিহ্বা উপরে তালুর সাথে লাগছে, তালুর সাথে লাগছে, তার মানে হচ্ছে তালব্য। তো চ বর্গ মানে হচ্ছে তালব্য। আবার বলছি ক বর্গ মানে হচ্ছে কণ্ঠ, চ বর্গ মানে হচ্ছে তালব্য। ক বর্গ মানে হচ্ছে কণ্ঠ, চ বর্গ মানে হচ্ছে তালব্য। আবার উচ্চারণ করো আবার ট, ট, ঠ, ড, ড। পুরো জিহ্বার আগাটা পুরো মাঝখানে লাগছে, মাঝখানে, আগেও না পরেও না, পুরো মাঝ বরাবর। তো আমরা এর নাম দিয়েছি কি বলতো? মূর্ধা। নাম দিয়েছি কি বলতো? মূর্ধা। এবার উচ্চারণ করো ত। দেখো তো জিহ্বা সব এখন জিহ্বার কার সাথে হচ্ছে বলো? জিহ্বাটা কই লাগে দেখো। ত, জিহ্বার আগা মানে ডগা, এই আগাটা লাগছে কোথায়? দাঁতের। দাঁতে। দেখো উচ্চারণ করো ত, ঠ, দ, ধ। তার মানে জিহ্বার আগা লাগছে দাঁতে, ত বর্গ। তো আমরা কি লিখবো এটাকে বলতো? দন্ত। বাস। এবার হচ্ছে প। উচ্চারণ করো প। দেখো ঠোঁট দিয়ে, ঠোঁট দিয়ে লাগছে। প, প, ব, ব, ম। ঠোঁট লাগছে। তো ঠোঁটের সাথে সম্পর্ক মানে কি? ওষ্ঠ। কি বলতো? ওষ্ঠ। তো আমরা মাথা রাখতে হবে বর্গ আসে 5টি। ক বর্গ হচ্ছে কণ্ঠ থেকে আসা, চ বর্গ হচ্ছে তালব্য, ট বর্গ হচ্ছে মূর্ধা, ত বর্গ হচ্ছে দাঁত থেকে দন্ত, প বর্গ হচ্ছে ওষ্ঠ, ঠোঁট থেকে। তো কোনটা কোত্থেকে আসছে এটা কি বুঝতে পেরেছো? একদম সাউন্ড সহকারে না, একদম ধরে ধরে শিখবা যে কোনটা আসলে হয়েছে কিনা। কোনটা কোত্থেকে আসতেছে এটা কি বুঝতে পেরেছো? কোনটা কোত্থেকে আসছে এটা কি বুঝতে পেরেছো? কোনটা কোত্থেকে আসতেছে? কোনটা কোত্থেকে আসছে, হ্যাঁ রাইট। মানে কোনটা কোত্থেকে আসে বুঝতে পারছো? মানে কোনটা কোন অবস্থান থেকে আসছে। কণ্ঠ হয়েছে ক বর্গ কণ্ঠ, চ বর্গ হয়েছে তালব্য, ট হয়েছে মাঝখানে মূর্ধা, ত, থ দন্ত দাঁতে, প, প, ব ওষ্ঠ। দেখো মেয়েরা এরকম লিপস্টিক দেয় দিয়ে বলে প, প, ব, ব, ম। মানে ওষ্ঠ করে ওরা, কি বর্ণ বলে? ওষ্ঠ বর্ণ করে, রাইট? ওকে, জি স্যার। ওষ্ঠ হয়েছে। এবার আর একটু সামনে যাই। এবার আর একটু সামনে যাই, গিয়ে দেখি যে ওখানে এই যে প্রথম যে দুইটা আছে, এই দুইটা আছে অঘোষ।
অঘোষ। এরপরে যে তিনটা আছে এই তিনটা এটা হচ্ছে ঘোষ, ঘোষ বর্ণ। কণ্ঠের কম্পন যদি অল্প হয় তাহলে অঘোষ, আর বেশি হলে ঘোষ। যেমন অঘোষ ক খ, অঘোষ গ ঘ ও হচ্ছে ঘোষ। ওকে, আর একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এই প্রথমটা হচ্ছে অল্প প্রাণ, তারপর হচ্ছে মহাপ্রাণ। এটা হচ্ছে অল্প প্রাণ, তারপর হচ্ছে মহাপ্রাণ। সারা জীবন পড়ালেখা করে আইছো, আগেরটা অল্প পরেরটা মহা, এভাবে পড়ছো। আজকে আমরা আমরা আজকে থেকে শরীর শরীর মানে প্র্যাকটিক্যালি পড়ানো, এটা নিয়ম। অ্যাটেনশন প্লিজ। মুখের সামনে তোমার হাতে যে খাতাটা আছে খাতাটা মুখের সামনে নাও। নিছো? খাতাটা মুখের সামনে নাও, নিয়েছো? হ্যাঁ। নেওয়ার পরে এখন উচ্চারণ করবা, বাতাস হয় কি হয় না দেখবা। বাতাসের সাথে সম্পর্ক হলো অল্পপ্রাণ মহাপ্রাণের। যদি বাতাসে উড়াই নিয়ে যায় তাহলে মহাপ্রাণ, আর যদি বাতাস না হয় তাহলে অল্প প্রাণ, রাইট? ওকে, দেখো। ট, বাতাস হইছে, হয় নাই, অল্প প্রাণ। ঠ, বাতাস হইয়ে উড়ে গেছে, মহাপ্রাণ। প, অল্প প্রাণ। ফ, মহাপ্রাণ। ত, অল্প প্রাণ। ফ, মহাপ্রাণ। মানে বাতাসে উড়ে নিয়ে যাবে যেটা মহাপ্রাণ সেটা। এখন তুমি আগের মতো পড়া দরকার নাই যে প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, তৃতীয়টা অল্প প্রাণ, চতুর্থ, এভাবে পড়বা না। এগুলো পড়াশোনা না, এগুলো ফাইজলামি ছাড়া কিছুই না। প্র্যাকটিক্যাল দেখবো যে কোনটা কোত্থেকে আসছে সেটা দেখবা, ঠিক আছে? যেমন দেখো, ব, অল্প প্রাণ। ভ, বাতাস হয়েছে না, দেখো বাতাস হয়েছে না, বাতাস হয়েছে মহাপ্রাণ। তো বাতাস হবে যেটা মহাপ্রাণ সেটা, বাতাস হবে না যেটা অল্প প্রাণ সেটা। আশা করে বুঝতে পেরেছো? তো আমরা যেতে যেতে পথে আমরা চলে গেলাম কোথায়, 5 নম্বরে। 5 নম্বরে গিয়ে দেখলাম যে ওখানে বসে আসে কে, নাসিক্য। তো নাকের সাথে আসছে ও, ইয়, ন, ন, ম, নাক থেকে আসছে। নাসিক্য হয়েছে কি, নাক থেকে আসা। তো নাক থেকে আসবে যেটা নাসিক্য হবে সেইটা। ডিরেক্ট নাক থেকে আসে, নাসিক্য হয়েছে। তাহলে এই যে 25টার বর্ণ আমি দিয়েছি, যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্গ আছে, এই আবার ক থেকে ভ পর্যন্ত 20টি বর্গ আছে, স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন আছে, রাইট? এটাকে আমি ভাগ করেছি তোমাদেরকে। কণ্ঠ থেকে আসছে ক বর্গ, তালব্য থেকে আসছে চ বর্গ, আর মূর্ধ থেকে আসছে ট বর্গ, দন্ত থেকে আসছে ত বর্গ, ওষ্ঠ থেকে আসছে প বর্গ। প্রথম যে দুইটা ক খ, অর্থাৎ কণ্ঠের কম্পনটা অল্প হয়েছে তার নাম হচ্ছে অঘোষ। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঘোষ। বাতাস যদি না হয় তাহলে অল্প প্রাণ, যদি বাতাসে উড়ে নিয়ে যায় তাহলে হচ্ছে মহাপ্রাণ। Right? আর 5 নম্বর যেটা নাসিক্য বা নাক থেকে আসছে ও, ইয়, ন, নম, নাসিক্য বা নাক থেকে সরাসরি আসে, যেটা নাসিক্য বর্ণ বলা হয়। ওকে, আমরা ইতিমধ্যে মোটামুটি আমরা অনেকগুলো পেয়ে গেছি, অনেকগুলো জিনিস পেয়ে গেলাম। আমরা এখন যে দেখলাম আরো জিনিস, কিছু জিনিস আছে ব্যঞ্জন বর্ণের ভিতরে। যেমন দেখো, আমার বন্ধু আমাকে একদিন বলতেছে, দোস্ত জানোস কি হয়েছে? আমি বলছি, কি হয়েছে? দেখ, চল আমরা আমরা খাই, চল আমরা আমরা খাই। তার এই কথা শোনার পর আমার খুব লজ্জা লাগছিল, কারণ সে হয়তো জানে না, এবার বোঝে না। আমি বলছি, কি বলস না বলস, আশেপাশে মানুষ দেখতেছিস না, কি করছে, শরম নাই? আমরা আমরা কি খাই আবার? আমরা আমরা মানে কি? আমরা আমরা মানে কি? কথাটা এইভাবে হবে না, উচ্চারণের সমস্যা আছে। কথাটা কি হবে? আমরা, আমরা, কাপাকাপি হইছে, এটা হচ্ছে কম্পন জাত। এই রটা হইছে কম্পন জাত। বলো কি জাত বলো তো? কম্পন জাত। যদি কাপাকাপি হয় তাহলে কম্পন জাত হবে। বলো কি হবে? কম্পন জাত। আর এই যে আমরা, ডসিন্নর হবে, এটা কি হবে বলতো? ডসিন্নর। আমরা, আমরা, কি হবে? আমরা। এটা হচ্ছে, এই ডসিন্নরা হবে, এটা তাড়ন জাত। এটা হবে তাড়ন জাত। তো কাপাকাপি হলে কম্পন জাত, কাপাকাপি না হলে তাড়ন জাত। চানাচুর, কি বলছি বলো তো? চানাচুর, চানাচুর, কাশছে না বলো, এটা কম্পন জাত। যদি বলি আষাঢ় মাস, আষাঢ় মাস, দক্ষিণর, এটা তাড়ন জাত। কি জাত বলো তো? তাড়ন জাত। কাপাকাপি যদি একদম হয় না, কাপাকাপি হয় না, এটা তাড়ন জাত। আষাঢ়, আষাঢ়, আমরা। যেমন আমি রাজশাহীতে যখন গেছি, রাজশাহীতে যখন গেছি ক্লাস নিতে অনেক আগে, আজ থেকে 2014 সালে গেছিলাম। আমাকে তখন বলতেছে, স্যার কেমন আছেন? স্যার, স্যার, এই যে র, কম্পন জাত। একটু পরে আরেকজন বলতেছে, সার, সার কেমন আছেন? এই যে সার, দক্ষিণ তাড়ন জাত হয়ে গেছে। দেখেছো, খেয়াল করেছো? কম্পন আর তাড়নের পার্থক্য বুঝতে পেরেছো আশা করি, হ্যাঁ? অর্থাৎ, তার মানে আমরা মোটামুটি এই হিভিজি ভিজি যা আছে তথ্যগুলো আমরা পড়ে ফেলবো, হ্যাঁ? আরো জিনিস আছে, দেখো। বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু, এই তিনটাকে বলা হয় পরাশ্রয়ী। মানে কি বলা হয় বলতো? পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ বলা হয়। ওরা একা চলতে পারে না, ওরা অন্যের উপর চলে, এজন্য তাদেরকে বলা হয় পরাশ্রয়ী।
এখন ব্যঞ্জন বর্ণ সংক্রান্ত, স্বর বর্ণ সংক্রান্ত এরকম আরো অনেক তথ্য তোমরা শিটে পাবা, শিটে দেখবা, অনেক তথ্যগুলো আছে তোমরা, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়তে হবে, না পড়লে হবে না। আমি আবার বলছি, এটা ভালো করে পড়তে হবে, না পড়লে এটা কোনোভাবেই হবে না, কোনোভাবেই চলবে না। এখন আমি তোমাদেরকে এই এতক্ষণ ধরে যা পড়াইছি ব্যঞ্জন বর্ণের একটু খুঁটিনাটি আমি আবার বলছি, খেয়াল করতে হবে। অ্যাটেনশন প্লিজ। ধ্বনি বা বর্ণের একটু তথ্য, অ্যাটেনশন প্লিজ, সবাই প্রস্তুত, একদম পুরো মন দিয়ে শোনো, দেখে পড়া হয়ে যাবে। ধ্বনি যেটা বলে আর বর্ণ যেটা লিখে। বর্ণ চার প্রকার: স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। বর্ণ 50টি, এর ভিতরে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন 39টি। যুক্তবর্ণ হলো দুইটা, একটা স্বচ্ছ স্পষ্ট বোঝা যায়, এটা অস্বচ্ছ যেটা অস্পষ্ট, বিজ্ঞান, ব্রাহ্মণ, অস্পষ্ট যেটা। সংখ্যাবর্ণ 10টি, 16 থেকে 9। আচ্ছা, এখন আমরা দেখলাম স্বরবর্ণের ভিতরে সংক্ষিপ্ত রূপ আছে 10টিতে, নাই 101টি, সেটা স্বরীয়। আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে যে অর্ধস্বর, একটা দীর্ঘস্বর। অর্ধস্বর আমরা 4টি, ই, উ, ও, অ। দীর্ঘস্বর বাকিগুলো। এখন এটাকে বলছি আবার যে দুইটা জিনিস আছে, ওই আর ও, যৌগিক স্বর, এটাকে দ্বিস্বর, এটাকে যুগ্ম স্বর বলে। এরপর আমরা যাচ্ছি মৌলিক ধ্বনি 37টি, তার ভিতরে মৌলিক স্বর 7টি। এর ভিতরে ই, এ, এ, এটা হলো প্রসৃত। উ, ও, অ, এটা হচ্ছে গোলাকৃত, সামনে সম্মুখ, এটা পিছনে একটা পশ্চাৎ। স্বাভাবিক যেটা সেটা কেন্দ্রীয় বা স্বাভাবিক। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, আর এটা হচ্ছে নিম্ন ছিল। আমরা একটু সামনে গেলাম, দেখলাম অক্ষর লেখা, আমরা অক্ষর পড়েছি। স্বরবর্ণ থাকবে একটা শব্দের ভিতরে, যতগুলো স্বরবর্ণ থাকবে আসবে, সেতগুলো অক্ষর হবে। আর যেখানে থেমে যাবে ওখানে অক্ষর হবে না। যেমন আমি বলছিলাম, দেখো, যে বাবা, এই যে বাবা, এখানে একটা স্বরে একটা স্বরে দুইটা স্বরে আছে, তাহলে এখানে দুইটা অক্ষর আছে। আমি যদি বলতাম যে বোন, যদি বলতাম কি বোন, এই বোনের ভিতরে একটা ও আছে, শুধু কি আছে, একটা ও আছে, লাস্টে থেমে গেছে। তো থেমে যাবে যেখানে, অক্ষর হবে না সেখানে। স্বরবর্ণ থাকবে যতটি, অক্ষর হবে ততটি। এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের আরেক নাম হলো অনুবর্ণ। ফলা আছে কয়টি? 6টি। যমুনার লবণ, কি বলতো? যমুনার লবণ। এই যমুনার লবণ ফলা 6টি গেল। আমরা একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে বসে আছে আর একটা মজার জিনিস, সেটা কি বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের বর্গ আছে 5টি: ক, চ, ট, ত, প। এই ক বর্গ হচ্ছে কণ্ঠ, চ বর্গ হচ্ছে তালব্য, ট বর্গ হচ্ছে মূর্ধা, প বর্গ হচ্ছে ওষ্ঠ থেকে আসে। প্রথম যে দুইটা আছে এটা হচ্ছে অঘোষ, পরে যেগুলো আছে সেটা ঘোষ। অল্প প্রাণ মানে বাতাস হবে না, মহাপ্রাণ মানে হচ্ছে বাতাস উপরে নিয়ে যাবে। এরপরে যেতে যেতে দেখলাম আমরা সামনে নাসিক্য, নাক থেকে আসছে, যেটা নাসিক্য পঞ্চম নাম্বারটা। তারপর দেখলাম আমরা সেটা হচ্ছে যে র, কাপাকাপি কম্পন, আর দশিন্য হলো তাড়নজাত, কাপাকাপি হয়নি। এরপরে তা অনুস্বরে বিসর্গ চন্দ্রবিন্দু, এই তিনটা হলো পরাশ্রয় বর্ণ বা অন্যের উপর আশ্রয় গ্রহণ করে চলে, ওরা কখনো একা চলতে পারে না। এখন এত মধ্যে আরো আছে অনেকগুলো, পার্শ্বিক বর্ণ আছে, আরো অনেকগুলো আছে। তারপরে হচ্ছে যে শীষ বর্ণ আছে, আরো অনেক আছে। তোমরা এগুলো বাকিগুলো কোথায় পড়বা বলো তো? অবশ্যই মেন বই ফলো করবা। মেন বইয়ের বাইরে কোনো কিছু চেয়ে না, আশা করি মেন বই পড়ে সেটা ভালো কিছু করবা, ঠিক আছে? আমি যা পড়াইছি ব্যাকরণের অংশ তোমরা আশা করি সবগুলোই মেন বই থেকে তথ্য দেখে নিবা। আমরা এখন দেখে নিই। আমরা মোটামুটি দেখলাম যে আমরা বাংলা ভাষা পড়াইছি, বংশ শ্রেণীবিভাগ পড়াইছি, আলোচ্য বিষয় পড়াইছি, ধ্বনি প্রকরণ শেষ। আমাদের বংশ সাহিত্য যেটা আছে, সাহিত্যটা আমাদের পড়ার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, ঠিক আছে? আর তো সাহিত্যটা দরকার নেই পড়ার, এটা তারপর তোমরা দেখে নিও। এখন আমার পথ আর বিদ্রোহী, আমার পথ আর বিদ্রোহী, এই দুইটা গল্প, একটা গল্প, একটা 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 হচ্ছে প্রবন্ধ, আর একটা হলো কবিতা। এখন তোমাদের কাজ হলো প্রতিদিনের যে শীটটা দেওয়া হবে, প্রতিদিনের শীটের ভিতরে, আচ্ছা আগে বলো যা পড়াইছি এটা বুঝছো কিনা, একটু পর্যন্ত যা পড়াইছি, তো সামনে যাচ্ছে আপনার কথাবার্তায়। মানে এতক্ষণ ধরে যা পড়াইছি ব্যাকরণে, মজা পাইছো? শেষ করছো? পড়া হইছে? মুখস্থ হইছে? বলো আমাকে যা পড়ছো এতক্ষণ ধরে, ঠিক আছে? এতক্ষণ ধরে বুঝতে পারছি অনেক মজা পাইছি পড়ে। তাই থ্যাংক ইউ সো মাচ। এটাই কি আমরা পরে দেখতে পারবো? অক্ষর একটা উদাহরণ দিয়ে দেন, অক্ষর উদাহরণ দেবো। তোমার নাম কি? পূজা। পূজা বারবার বলতেছে ভাই একটা অক্ষর উদাহরণ দেন। এই যে পূজা, এই যে পূজা, এই যে পূজা, এই যে পূজা। পূজার একটা উ আছে এখানে, রস্যু স্বরে আছে একটা। বলো তো পূজা, তোমার 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 নামের কয়টা অক্ষর, মানে তোমার নামের ভিতরে কয়টা মানে কয়টা স্বরবর্ণ আছে বলো? দুইটা। দুইটা অক্ষর, বুঝতে পেরেছো পূজা? দুইটা অক্ষর হয়েছে। আহ তারপরে, খুব ভালো বুঝছি স্যার। স্যার, উপসর্গ কতটি? উপসর্গ কতটি স্যার? বুঝলাম না এটা, আমি এটা আসলে, আর আমি তো আজকে উপসর্গ ক্লাসটা করাই নেই। আজকে তো আমি
আর এটা কেন বলছি? উপসর্গ কতটি? বুঝলাম। আজকে উপসর্গ উপসর্গ ক্লাস তো সামনে আর দেরি আছে। স্যার নতুন বই স্পর্শ স্পষ্ট বর্ণ কি কি? স্পর্শ স্পষ্ট বর্ণ নতুন বইতে মানে কোশ্চেনটা বুঝি না আসলে। নতুন বইতে স্পর্শ বা স্পষ্ট ব্যঞ্জন হলো 20টা, দেখাই দিছি তো এটা আমি চকে। এই যে ক থেকে ভ পর্যন্ত এই 20টা, এই 20টা হলো শুধু নাসিক্য ছাড়া। ওকে, যাই হোক, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আর আরেকটা জিনিস আমি বলবো স্যার, আমরা কি আগের বইটা ফলো করবো না? আগের বইটা ফলো করার দরকার নেই, তোমরা নতুনটা ফলো করবা। আগেরটাও সাথে রাখবা, দুইটা একসাথে ফলো করতে হবে, দুইটাই পড়তে হবে। কারণ আগের বইটা খুবই চমৎকার, খুবই সুন্দর গোছানো আছে, আগের বইটা ফলো করতে হবে। আর নতুন বইটা, নতুন যে পরিবর্তন হয়েছে আমি যেরকম দেখাই দিই তোমাদেরকে এরকম দেখে নিবা। দেখছো আমি দেখাই দিছি না বাগধারা, কারক, এখন দেখাই দিছি কি স্পষ্ট স্পষ্ট পরিবর্তন। আমি সামান্য সামান্য যে পরিবর্তনগুলো হয় তোমাদেরকে দেখাই দেবো। তোমার টেনশন করার কিছু নেই, হতাশ হওয়ার কারণ নেই। আর তোমরা যে রেগুলো যে লেকচার শিটে যে যে থাকে পড়াগুলো শেষ করে ফেলবা। লেকচার শিটে প্রচুর প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো শেষ করবা। এই যে প্রচুর প্র্যাকটিস আছে দেখছো, আমি যা পড়াইছি এটা তো পড়বাই, পাশাপাশি প্র্যাকটিস করবা, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করবা। ঠিক আছে? আরো পারাবার বইতেও প্রচুর কোশ্চেন আছে, প্র্যাকটিস করো। ঠিক আছে? অনেক পড়াশোনা করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, আর নয় হবে না ভাই। ঠিক আছে? আর অবশ্যই সাহিত্য, প্রতিদিনের সাহিত্য সাহিত্য পড়তে হবে। সাহিত্য খুব গুরুত্বপূর্ণ। সাহিত্য থেকে লিখিত প্রশ্ন আসবে 10 মার্কের, সাহিত্য থেকে এমসিকিউ তে আসবে 6 থেকে 7টা প্রশ্ন আসে। সাহিত্যের বিকল্প কোনো কিছু নেই, সাহিত্যটা পড়ে নিতে হবে বাসায় অনেক সুন্দর করে। তাও একদিন আমি তোমাদেরকে স্লাইডে সাহিত্যের ক্লাসটা দেখাই দিব সুন্দর করে আলাদাভাবে, যে কিভাবে সাহিত্য পড়তে হয়। হ্যাঁ ভাই, তো আসি, সমস্যা নাই। ভাই তোমাদেরকে দেখাই দেবো সাহিত্য কিভাবে পড়তে হয় ইনশাল্লাহ। হ্যাঁ, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নাই। শরীফ ওবায়দুল্লাহ স্যার তোমাদের জন্য সবসময় প্রস্তুত আছে ইনশাল্লাহ। স্যার শুক্রবারে কি পরীক্ষা আছে কিনা আমি জানি না। না, একজন জিজ্ঞেস করে স্যার বোর্ড বই কোনটা, ক্লাস 10-এরটা? ওয়াও, তুমি ক্লাস 10-এ পড়াশোনা করেছো! আমি সত্যি অবাক হচ্ছি যে তোমরা ক্লাস 10-এ পাস করে তোমরা এখানে আসছো, ওয়াও। আর যাই হোক, ক্লাস 10-এরটাই বোর্ড বই। থ্যাংক ইউ সো মাচ, আর ভালো করে পড়াশোনা করো, ভালো কিছু করো, ইনশাল্লাহ দেখা হবে। আর আমি শরীফ ওবায়দুল্লাহ, আবার বলছি আমি শরীফ ওবায়দুল্লাহ, নট ওবায়দুল্লাহ। আমি শরীফ ওবায়দুল্লাহ, তোমাদের সাথে সবসময় তোমরা আমাকে আমাকে সবসময় সব জায়গায় পাবা, সবকিছুতে। আমি ইসিসির সাথে সবসময় ছিলাম, আছি ইনশাল্লাহ। ভালোবাসার ইসিসি, শরীফ ওবায়দুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।